সো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অবজেক্টিভ। তোমরা জানো হায়ার ম্যাথের ত্রিকোণমিতির 3টা অধ্যায় ছিল, 8.1, 8.2, 8.3। সো ওভারঅল আমরা এই 3টা অধ্যায় থেকেই সম্মিলিতভাবে বিভিন্ন অবজেক্টিভগুলোকে সলভ করব এবং এখান থেকে টুকটাক প্রধানত যেভাবে অবজেক্টিভগুলো পরীক্ষাতে আসে এবং যে টাইপের অবজেক্টিভগুলো পরীক্ষাতে বেশি আসে সেই অবজেক্টিভগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর তাছাড়া বিভিন্ন অবজেক্টিভগুলোকে ক্যালকুলেটর করার মাধ্যমে বা বিভিন্ন টেকনিক খাটানোর মাধ্যমে কীভাবে করে আমরা দ্রুত সলভ করতে পারি সেই বিষয়টা আমরা মূলত আজকের ভিডিও থেকে জানতে পারবো। সো আমি তাহলে অবজেক্টিভগুলো এক এক করে তোমাদের দেখাবো এবং তোমরা অবজেক্টিভগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, বিশেষ করে ব্যাখ্যাগুলা বা আমি আসলে কোন প্রসেসে এগুলোকে সলভ করতেছি এগুলো একটু ভালো করে দেখবা। তাহলেই তোমাদের জন্য এই অধ্যায় থেকে অবজেক্টিভ যে কয়টাই আসুক না কেন তার সবগুলোই পাওয়া সম্ভব। আর ত্রিকোণমিতি যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় হায়ার ম্যাথের, সেহেতু এখান থেকে অবজেক্টিভ সব থেকে বেশি সংখ্যক আসে। সো বুঝতেই পারছো এই অধ্যায়টা থেকে অবজেক্টিভগুলো তোমাদের একটু ভালোভাবে পারতে হবে। যদিও এই হায়ার ম্যাথের অবজেক্টিভগুলো জেনারেল ম্যাথের সাথে অনেকটাই সম্পর্কিত। সো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির অবজেক্টিভগুলো তোমার যদি ভালো মতো বোঝা হয়ে থাকে তাহলে কিছুটা হেল্প তুমি হায়ার ম্যাথেও পাবা। সো তাহলে আমি মূলত এখন শুরু করতে যাচ্ছি। দেখা যাক আমাদের সামনে কি কি অবজেক্টিভগুলো আসে। একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। এটা ও, এটা এক্স প্রাইম, এক্স, ওয়াই ও, ওয়াই প্রাইম। ওকে, অ্যাঙ্গেলটা থিটা। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক 4,3, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক 4,0। ওকে, এখান থেকে আমাদের কোশ্চেনটা হলো এরকম যে কোসেক অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা এর মান কত? বুঝতে পারছো? এটা আমাদের কোশ্চেন। আমরা দেখবো এখান থেকে আমরা কিভাবে করে মান নির্ণয় করতে পারি। তো যেহেতু একটা গ্রাফ, আর আমরা জানি গ্রাফের মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কত? 0, 0। এটা কিন্তু মূল বিন্দুর স্থানাঙ্কের একটা ফিক্সড ভ্যালু। তাহলে আমরা কিন্তু এই ও বিন্দু থেকে ও এর দূরত্বটা বের করতে পারবো, কারণ আমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি। ও বিন্দু থেকে ও বি পর্যন্ত দূরত্ব বের করতে পারবো, কারণ এখানেও দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি। ইভেন এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, কারণ এখানেও দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু তাদের দূরত্ব নির্ণয় করা সম্ভব। দেখো কি হবে, যদি আমি এ বি বের করি, এ বি ইকুয়াল টু রুট ওভার এই যে এটা মাইনাস এটা হোল স্কয়ার, তার মানে 4 - 4 হোল স্কয়ার, 3 - 0 হোল স্কয়ার। সেম ভাবে যদি আমি এখান থেকে ও এর কথা বলি, ও এ ইকুয়াল টু 4 - 4 হোল স্কয়ার আর 0 - 4 স্কয়ার, 0 - 3 স্কয়ার। সেম ভাবে যদি আমি এখান থেকে ও বি এর কথা বলি তাহলে 0 - 4 স্কয়ার, 0 - 0 স্কয়ার। এভাবে করে আমরা দূরত্বগুলোকে নির্ণয় করতে পারবো না? যদি এখানে দূরত্ব নির্ণয় করি, এখানে আমি 3 পাবো, এখানে 3 4 4 16, 3 3 9, 16 এবং 9 যোগ করলে 25, তার মানে 5 পাবো, আর এখানে আমি 4 পাবো। তাহলে আমি দেখো এ বির মান পেয়ে গেলাম কত? 3। ও বির মান আমরা পাইলাম কত? 4। আর এ বির মান আমরা কত পাইলাম? আচ্ছা, ও এ বি ও বি, ও বির মান আমরা পাচ্ছি 4, ও এর মান আমরা পাচ্ছি 5। হ্যাঁ, পারফেক্ট। দেখো তাহলে আমরা যে কাজটা করছিলাম, আমরা এই বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, দুইটা বিন্দুর স্থানাঙ্ক সমন্বয় আমরা সেখান থেকে তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করে নিলাম। সো আমরা ও বির মান জানতে পারলাম, এ বি জানতে পারলাম, ও এ জানতে পারলাম। মোট কথা লম্ব, ভূমি, অতিভুজের মান আমরা জানতে পারলাম। এখন তাহলে আমরা কিন্তু জানি যে কোসেক মাইনাস থিটা বা সেক মাইনাস থিটা এটা কিভাবে হবে? মাইনাস থিটা মানে কি? ঘড়ি কাঁটার দিকে ঘুরবে ক্লকওয়াইজ, আর প্লাস থিটা মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে মাইনাস থিটা ধরো -1 থিটা, তাহলে কি একটুখানি পিছিয়ে যাবে, মানে নিচের দিকে আসবে, মানে ঘড়ি কাঁটার দিকে আসবে। এই ঘরটা কার? এই ঘরটা শুধুমাত্র কার? খেয়াল করে দেখবা, এই ঘরটা শুধুমাত্র কজ এবং সেকের ঘর, তাই না? এই ঘরের মধ্যে প্রবেশ করছে কে? কুসেক। তাহলে কুসেকের চিহ্নটা তাহলে কি হবে? মাইনাস, তাহলে হবে মাইনাস কুসেক থিটা। বুঝতে পারছি? আর যদি আমি সেক -30 হিসাবটা করি, তাহলে এই ঘরটা কার? সেকের ঘর, তার মানে চিহ্নটা কি হবে? প্লাস। কারণ আমরা জানি যে যার যার ঘরে তার তার চিহ্ন প্লাস, কিন্তু একজন আরেকজনের ঘরে ঢুকলে সেই চিহ্নটা কি হবে? মাইনাস। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে যেহেতু 3টা বাহুর দূরত্ব নির্ণয় করতে পারছি, অর্থাৎ প্রত্যেকটা আমরা মান জানি, তাহলে আমরা এখান থেকে কিন্তু কুসেকের মানটা বের করতে পারবো। আমরা জানি কুসেক হলো সাইনের উল্টা।
সাইন হলো লম্ব বাই অতিভুজ, তার মানে 3/5, তাহলে কোসেক কি হবে 5/3, মাইনাস থাকলো তাহলে 5/3। সেক কি কজের উল্টা, আমরা জানি কজ হলো ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5, কিন্তু সেক কি উল্টা, তার মানে কি হবে 5/4। বুঝতে পারছি আমরা। এখন আমাদের এখান থেকে দেখতে হবে আমাদের অ্যান্সারটা এখানে কত আসে। যদি আমরা এখানে হিসাব করি তাহলে পাবো -5/3 প্লাস 5/4, হিসাব করলে আমি এখান থেকে -5/12 পাবো। হ্যাঁ, আমাদের অপশন এ নাম্বারের সাথে অ্যান্সারটা ম্যাচ করেছে, সো অপশন এ নাম্বার কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো যে এভাবে করে যদি কোনো অবজেক্টিভ আসে আমাদের সামনে তাহলে কিন্তু আমরা করতে পারবো। যদি এই অবজেক্টিভটা অনেকটা আমরা বলতে পারি কোঅর্ডিনেশন জিওমেট্রির সাথে অনেকটা কানেক্টেড, সো এভাবেই অবজেক্টিভগুলো ত্রিকোণমিতি হিসাবে পরীক্ষার মধ্যে আসতে পারে। নেক্সট আমরা দেখবো 2 নাম্বার অবজেক্টিভটা, সেটা কেমন আছে। অবজেক্টিভগুলোকে একটু ভেবে চিন্তা করতে পারলেই সবকিছু পারা যাবে। এখানে কোশ্চেনটা sin a equal to √3/2, খুব ভালো করে খেয়াল করবা। একটা রেঞ্জ দেওয়া আছে 0 is less than theta is less than 2π। ওকে, আমাদের এখানে তিনটা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা কারেক্ট আমাদের এটা বলতে হবে। a equal to π/3, a equal to 2π/3 and a equal to 4π/3। আমি দেখবো এখান থেকে তিনটার মধ্যে তিনটাই কারেক্ট নাকি যে কোনো দুইটা নাকি যে কোনো একটা। ওকে, এখন তাহলে এই অবজেক্টটা দেখে আমরা কি বুঝতে পারছি? এরকম অবজেক্ট কিন্তু তোমাদের অনেকগুলো আছে। আমি যেহেতু একই অবজেক্টিভ বারবার সেগুলো তোমাকে আমি করাবো না, ডিফারেন্ট টাইপের যে অবজেক্টিভগুলো আছে সেগুলোই তোমাকে আমি করাবো, ঠিক আছে? যে অবজেক্টটা একবার আমি সলভ করতেছি সেই টাইপের অবজেক্টিভ যেগুলো থাকে সেগুলোকে আমি আপাতত ইগনোর করছি, কারণ তোমরা ওই একটাকে বোঝার মাধ্যমে সবগুলোকে সলভ করতে পারবা। তাহলে এই অবজেক্টটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এর মানটা জানতে হবে, মানে থিটার মানটা জানতে হবে, অর্থাৎ সাইন কত ডিগ্রির মান √3/2 মধ্যে জানতে হবে। কিন্তু আমরা কিন্তু সাইনের অনেকগুলো মানই √3/2 পেতে পারি, কারণ আমাদের একটা বিশাল রেঞ্জ দেওয়া আছে 0 to 2π, তার মানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত একটা লার্জ রেঞ্জ দেওয়া আছে। আমাদেরকে দেখতে হবে যে এই রেঞ্জের মধ্যে সাইনের কত ডিগ্রির মান এক্স্যাক্টলি √3/2 হয়। কথাটা কি বুঝতে পারছো? আমাদের এই রেঞ্জটাকে দেখতে হবে যে কত ডিগ্রি মান √3/2 আমরা বলতে পারি। সো ফার্স্ট অফ অল আমি একটু ট্রাই করবো π/3 দিয়ে সাইন এখানে এর জায়গায় π/3 লিখবো, লিখে দেখবো √3/2 আসে কিনা। এটা তোমরা ক্যালকুলেটর সরাসরি লিখতে পারবা, তবে তোমাদের ক্যালকুলেটর এটা করতে হলে তোমাদেরকে একটা ফাংশন চেঞ্জ করতে হবে। তোমরা, আমি একটু বলে দিচ্ছি কোথায় যেতে হবে। শিফট প্লাস মোড, এটা লেখার পর তোমাদের ক্যালকুলেটর, আসলে তোমার ক্যালকুলেটর আমার কাছে নাই, আচ্ছা আমি একটু তোমাদের বলতেছি। শিফট প্লাস মোড দিবা, শিফট মোড দেওয়ার পর তুমি অ্যাঙ্গেল নামক একটা অপশন আছে, সেই অপশনটা টিপ দিবা। তোমাদের ক্যালকুলেটর আমার কাছে থাকলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা তোমরা 1 মিনিট একটু ওয়েট করো, আমি একটা ক্যালকুলেটর বের করি। স্টুডেন্টের নিউ ক্যালকুলেটর আমার কাছে ছিল, এটা হলো তোমাদের মডেলটাই। আমি জাস্ট তোমাদের একটু প্রসিডিউরটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সবার কাছে এটা আছে। তাহলে তুমি যে কাজটা করবে, ক্যালকুলেটর অন করার পর শিফট মোড দিবা। শিফট মোড দেওয়ার পর তুমি 4 নাম্বার অপশনে ক্লিক করবা, শিফট মোড 4। দেখবা সেখানে রেড লেখা আছে, মানে রেডিয়ান। এখানে অ্যাক্টিভ করার পর তুমি তারপর ক্যালকুলেটরে কাজ করবা। কিভাবে লিখবা? তুমি সাইন লিখে, এখানে ক্যালকুলেটরে সাইন লিখে এই এর জায়গায় π/3 লিখবা। পাই লেখা তো তোমরা পারবাই। শিফট দিয়ে ওই অ্যানসারের পাশে যে বাটনটা আছে, অর্থাৎ ইনটু 10⁻⁴ যে বাটনটা আছে সেখানে প্রেস করলে তোমাদের হয়ে যাবে। আমরা দেখবো সাইন π/3 এর মান কত আসে। তাহলে যদি আমরা এখান থেকে কাজ করি, সাইন π/3 এর মান আমি পাচ্ছি অলমোস্ট √3/2, তার মানে অপশন এ নাম্বার ইজ রাইট। ওকে, নেক্সট আমি এই π/3 এর জায়গায় 2π/3 লিখবো, অর্থাৎ আমি এখানে লিখবো ক্যালকুলেটরে সাইন 2π/3, তাহলে √3/2, সো অপশন বি ও রাইট। এরপর আমি লিখবো এখানে 4π/3 মাইনাস √3/2। দেখো আমি যখন সাইন 4π/3 লিখলাম তখন কিন্তু আমি -√3/2 পাচ্ছি, বাট আমাদের অ্যান্সারটা কত ছিল?
জাস্ট √3/2। তাহলে কিন্তু এখানে শুধুমাত্র 1 এবং 2 কারেক্ট, অর্থাৎ সি নাম্বার অপশনটা মানে 3 নাম্বার অপশনটা কিন্তু এটা কারেক্ট নয়। তো শুধুমাত্র এটা অ্যান্সার হবে 1 এবং 2। হ্যাঁ, এটা ক নাম্বারের সাথে ম্যাচ করে, সো ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর আমি তোমাদের আর কিছু অবজেক্টিভ করাবো, যেমন এটা মুছে দিচ্ছি। এরকম অনেকগুলো অবজেক্টিভের সাথে তুমি ফেস করবা যখন তুমি একটা অবজেক্টিভ সলভ করতে বলা হবে। একটা অবজেক্টিভ ধরো আছে sin 25/2 মাইনাস থিটা। কোশ্চেন করা হয়েছে এখান থেকে যেটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো এইরকম টাইপের অবজেক্টিভ তোমাদের আমি সলভ করাইছি, তারপর আমি একটু দেখাচ্ছি যে এটাকে তুমি কিভাবে করে করতে পারবা। 25π/2 মাইনাস থিটা, তার মানে কি 25 × 90 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাপারটা এরকম না? তার মানে এখানে আছে 25 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখো আমাদের যে ডায়াগ্রামটা সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে, কারণ তো অবশ্যই প্লাস। তাহলে এটা হলো কি 4 × 90 ডিগ্রি। দেখো 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90। 4 × 90 এখানে কি আসবে 8 × 90, এখানে আসবে কি 16 × 90। তোমার আছে কত 25 × 90। তাহলে এখানে যদি 16 গুণ আসে, তাহলে 16 সাথে যদি 8 কাজ করি, তাহলে এখানে 24 × 90। এই দেখো 25 × 90 মাইনাস থিটা, পিছিয়ে যাবো, এই ঘরটা কার? এটা কিন্তু অল পজিটিভে কর। তার এটা কোন চতুর্ভাগ? এটা প্রথম চতুর্ভাগ। তার মানে এই মানটা এটা কোন চতুর্ভাগে অবস্থিত? 25π/2 প্রথম চতুর্ভাগে। এবার আমরা একটা দেখবো -785 এর অবস্থান কোন চতুর্ভাগে। একটা অ্যাঙ্গেল তোমাকে দেওয়া থাকবে এরকম -785 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত তোমাকে প্রশ্ন করা হয়েছে। এরকম যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এগুলোকে বের করে কিভাবে তা আশা করি তোমরা জানো। তো তাহলে যদি আমি এখানে 785 কাজ করি, 785 / 90, সো অলমোস্ট আমি 8 × 90 পাবো। 8 90 720 785 720 65। এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে লিখতে পারবো এভাবে করে যে 8 × 90 720। 8 এবং 90, 8 × 90 বলে 720 আসে। 785 বলছে, তাই তো? একটু দেখো কিভাবে করে আমরা যাই। তাহলে 8 × 90, তাহলে এখান থেকে যদি যেহেতু মাইনাস আছে, তার মানে ঘড়ি কাঁটার দিকে আমি ঘুরবো এখানে। তাহলে এইভাবে বললাম, এই 4 × 90, এখানে 8 × 90, তারপরে এখানে কিন্তু -65 থেকে যায়, মানে এক্সট্রা ভাবে 8 × 90 কাজ করে 720, আমাদের আরও কিন্তু 65 আছে। তো তখন যদি আমি হিসাবটা করি, তাহলে এটা এই দিকে চলে যাবে। এই ঘরটা কার ঘর? চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের অপশনের সাথে এটা ম্যাচ করেছে। এবার আমি দেখবো 6 নম্বর অপশনটা, নেক্সট অবজেক্টিভটা কিভাবে আমরা সলভ করতে পারি। sin θ = 1/√2 হলে sin এবং cos একই চিহ্নযুক্ত হলে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? এই কোশ্চেনটার মধ্যে একটু প্যাচ আছে, বুঝতে হবে। sin θ = 1/√2 নাকি -1/√2 দেওয়া আছে এখানে? এখানে sin θ = -1/√2 দেওয়া আছে। ঠিক আছে? কোশ্চেন করা হয়েছে যে cos θ একই চিহ্নযুক্ত হলে থিটা কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত? বুঝতে হবে কোশ্চেনটা যে cos θ একই চিহ্ন বিশিষ্ট, তার মানে কি আমি যদি এখান থেকে cos θ মানটা বের করি, সেটার চিহ্নটাও মাইনাসই হবে, কারণ sin এর চিহ্নটা এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে যদি আমি এখান থেকে কাজ করি, তাহলে আমি কিন্তু ইজিলি আমার cos স্কয়ার থিটার সূত্র যেটা আমরা জানি 1 - sin স্কয়ার থিটা, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সো 1 - sin এ 1 - 1/√2 স্কয়ার। এখানে দেখব কাজ করার ফলে কত পাওয়া যায়। 1 - -1/√2 হোল স্কয়ার। এখানে কাজ করে জাস্ট 1/2 পাচ্ছি। আবার যখন এই স্কয়ারটা ওই পাশে চলে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট হয়ে যাবে। তার মানে প্লাস মাইনাস 1/2, তার মানে পাবো প্লাস মাইনাস 1/√2। এই যে আমি প্লাস মাইনাস 1/√2 পাইলাম, এখান থেকে আমি কিন্তু মাইনাস চিহ্নটাকে সাপোর্ট করব, কারণ তারা বলছিল সাইন এবং কজ একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানেও আমরা তাহলে বুঝতে পারলাম যে কজের চিহ্নটাও কিন্তু -1/√2। তাহলে সাইনের রেজাল্ট এবং কজের রেজাল্ট দুইটাই সেম পাইলাম, কিন্তু কোশ্চেনটা হলো যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। এই জায়গাটা আমাদের ভাবতে হবে যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে একটা চিন্তা করে দেখতে হবে যে সাইন কত ডিগ্রির মান -1/√2, অথবা cos কত ডিগ্রির মান -1/√2, এটা আমাদের একটু হিসাব করতে হবে। ঠিক আছে? সো আমরা নরমালি ক্যালকুলেটরে সাইন ইনভার্স করে 1/√2 যদি আমরা লিখি, তাহলে আমি সেখান থেকে বুঝতে পারবো যে π/4 এর মান 1/√2।
কিন্তু আমাদের লাগবে -1/√2, তাই তো? আমি ক্যালকুলেটর টেস্ট করবো π/4 লিখে 1/√2 পাচ্ছি, কিন্তু 2π/4 হচ্ছে না। যদি আমি 3 দেখে টেস্ট করি পাচ্ছি না, 5π/4 হিসাব করে 1/√2 পাচ্ছি। খেয়াল করে দেখবা, আমি sin 5π/4 যখন ক্যালকুলেশন করছি তখন সেখান থেকে -1/√2 পাচ্ছি। তো এই সিস্টেমটা তোমরা জানোই সবাই। তাহলে 5π/4 এর মান যদি -1/√2 পাওয়া যায়, আমাদের দেখতে হবে যে cos 5π/4 এর মানও কত আসে, কারণ একই মানটা আসতে হবে, কারণ cos থিটাও কিন্তু সেম ওইটাই ছিল, ঠিক আছে? এখন তাহলে আমরা একটু দেখি যে cos 5π/4 এর মান কত। হ্যাঁ, cos 5π/4 এর মানও কিন্তু আমরা সেম রেজাল্টটাই পাচ্ছি, যে -1/√2। কিন্তু sin এর আরো মানও তো -1/√2 হতে পারে। যেমন আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, sin 7π/4 এর মানও কিন্তু 1/√2 তোমাকে দিবে, অর্থাৎ sin 7π/4 এর মানও আসে -1/√2। কিন্তু cos 7π/4 এর মান কিন্তু -1/√2 আসে না, বরং সেখানে +1/√2 আসে। কথা কি ছিল? sin এবং cos একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। তার মানে sin এর চিহ্ন যদি -1/√2 হয়, cos এর চিহ্নটাও মাইনাস, ওই যে রেজাল্টটা, দ্যাট মিন্স 1/√2 যেটা আমি পেলাম সেটাই হচ্ছে। তাহলে এখানে একমাত্র 5π/4ই কিন্তু, এই থিটাটাই কিন্তু আমাদের উভয়কে এক্সাক্ট অ্যানসার দিতে পারছে। তাহলে এখন আমাদের অ্যানসারটা মানে থিটার যে মানটা আসবে সেটা হবে 5π/4। বুঝতে পারছো কথা কি বলছি? এখন আমাদের দেখতে হবে যে 5π/4 আসলে কত ডিগ্রি। তার মানে 5 × 180/4, এর অর্থ হলো 225 ডিগ্রি। তার মানে আমাদের দেখতে হবে যে 225 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। যদি আমরা একটা ডায়াগ্রাম তৈরি করি, এটা হলো 180, এটা 270 এর বাউন্ডারি, তার মানে 225 ডিগ্রি এই ঘরে আছে। এই ঘরটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মানে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ, আমাদের অপশনের সাথে ম্যাচ করছে, এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আসলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে করে এগুলো বুঝতে হয়। একটু মাথা খাটাতে হবে তোমাকে, বা তুমি যদি আদার্স কোনো ওয়েতে খুব সহজে চিন্তা করে নিতে পারো বিষয়টাকে, তাহলে পারা যাবে। আমি জাস্ট আমার মতো করে আমি একটু ডিটেইলসে তোমাকে ব্যাখ্যাগুলো দিচ্ছি। ওকে, এরপর ধরো একটা অবজেক্ট আমাদের কাছে করা হয়েছে। এই টাইপের অবজেক্টগুলো আমরা জেনারেল মেথড পড়ে আসছি, ট্রিগোনোমেট্রি যখন করছি সেখানেও। সো সেম কাহিনী, দেখবো কিরকম করে এটাকে সলভ করা যেতে পারে। একটা চিত্র আমাদের কাছে আছে, তো কোথায় সেটা? এটা বি, এটা এ, এম এন পি সমগ্র ত্রিভুজ। কোশ্চেনটা দুইটা কোশ্চেন করছে, আমি দুইটা কোশ্চেন লিখবো। এক নম্বর কোশ্চেন, sin p প্লাস cos m ইকুয়াল টু কত? দুই নম্বর কোশ্চেনটা করছে tan m এর মান কত? যদি আমাদের এগুলো অপশনে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে আসলে তো এগুলোকে অঙ্ক করে দেখতে হবে, আমাদের ঢিল মারলে হবে না। এই জন্য আমরা দেখবো যে এগুলোকে কিভাবে করে আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে sin p প্লাস cos m এর যোগফল কত। ফার্স্ট অফ অল পিথাগোরাস উপপাদ্য ফেলে কিন্তু আমরা সহজেই এই মানটা বের করতে পারবো। সো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, √a² - b² কিন্তু এই মানটা পেয়ে গেলাম। মানে পিথাগোরাস উপপাদ্য ফেললাম, তারপরে আমি সহজেই এই মানটা বের করতে পারবো। এখন এটা না হয় বের করতে পারলাম, ভূমি জানতে পারলাম, যদি আমি এখানে থিটা হিসাব করি। যাই হোক, তাহলে sin p, তার মানে আমি এই কোণটাকে যদি টার্গেট করি, তাহলে আমি দেখি sin p এর মানটা কত আসে। sin p হলো লম্ব বাই অতিভুজ, তার মানে b/a আসবে, কারেক্ট। এখন যদি cos m, m বলতে তো আমাকে এখন এই কোণটা হিসাব করতে হবে, তখন আবার এই বাহুটাকে লম্ব হয়ে যাবে। তোমরা জানো যে যেই কোণটা হিসাব করব তার বিপরীত বাহুকে লম্ব বলবে। তাহলে এইটাকে যদি আমি এখন হিসাব করি m টাকে, তাহলে আমি দেখতে পারবো এখানে cos হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখন কিন্তু ভূমি কিন্তু এই যে b, এটা কিন্তু ভূমি না। আগে যখন p ছিল টার্গেট কোণ, তখন এটা ছিল ভূমি। এখন যেহেতু m কে টার্গেট কোণ মানে cos m যেহেতু বের করব, যেহেতু আমি m কে টার্গেট করছি, তাহলে কিন্তু এখন ভূমি কিন্তু এই mn টা হবে, মানে b হবে। ভূমি cos হলো ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে b/a। এটা দেখে সেম মানই আসে। sin হলো লম্ব বাই অতিভুজ, cos হলো ভূমি বাই অতিভুজ, b/a। তাহলে b/a যখন যোগ করা যাবে, তাহলে পাবো আমরা 2b/a। দেখি আমাদের অপশনের সাথে ম্যাচ করে কিনা। আর ইজ দিস, হ্যাঁ 2b/a, এটা আমাদের অপশন ম্যাচ করছে, ফার্স্ট অপশনটার সাথে এক্স্যাক্টলি মিলে যায়। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে এগুলো সলভ করতে হয়। আমরা দেখবো দুই নাম্বারটা কিভাবে করে করতে পারি, tan m বের করতে বলছে। tan m, এটা m, সো বুঝতেই পারছো এটা ভূমি, এটা লম্ব। tan হলো লম্ব বাই ভূমি, তার মানে যেহেতু এটা ভূমি, তার মানে যে এইটা লম্ব, তার মানে √a² - b² বাই b, এটা হলো tan m এর মান, যা আমরা মুখে মুখে সলভ করতে পারলাম। অপশন গ নাম্বারটা কারেক্ট, অর্থাৎ tan m হলো, যেহেতু এটা লম্ব, এটা ভূমি, বুঝতেই পারছো। তাহলে tan m কে তুমি কি বলবা? লম্ব বাই ভূমি, তার মানে √a² - b² বাই b, এটা হলো tan m এর অ্যান্সার।
এভাবে তোমাদেরকে আসলে মূলত বুঝতে হবে যে কোনটা কার মান। নেক্সট আমরা একটা অবজেক্ট দেখব। sec থিটা এর মান 2, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 3 পাই বাই 2 is less than theta is less than 2 পাই। ওকে, তিনটা অপশন দেওয়া আছে। tan theta equal to -√3, এরপর sin theta equal to -√3/2 and finally cos theta equal to half। আমাদের যাচাই করতে হবে যেখানে কোন কোন অ্যানসারটা সঠিক, সেটাও আবার এই রেঞ্জের ভেতরে যে রেঞ্জটা দেওয়া আছে। এই রেঞ্জকে যদি আমি বাংলায় বলি তাহলে 2π/3 মিন্স কত ডিগ্রি, 3 3π/2 মিন্স কত ডিগ্রি, 3 × 180/2, তার মানে এটা হলো 270 ডিগ্রি। তার মানে তাদের কথা অনুসারে 270 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে থিটার মানটা। ওকে, আচ্ছা এখন আমাদের একটু দেখতে হবে, আমাদের উদ্দীপকে আমি দেখতে পাচ্ছি এখানে sec থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমরা জানি sec কিন্তু এক্স্যাক্টলি cos এর উল্টা, তাহলে কিন্তু আমি লিখতে পারি সরাসরি যে cos থিটা ইকুয়াল টু 1/2। যেহেতু sec থিটা 2 নিচে এখানে মানে 1 আছে, যদি এটাকে উল্টে দেই বা আমরা সূত্র সাহায্য ব্যবহার করি যেভাবেই করি না কেন, তাহলে cos থিটা ইকুয়াল টু আমি কি পাবো, হাফ পাবো। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি হাফ পাই, আমাদের দেখতে হবে যে থিটা এর মান কত, এবং সেটা আবার এই রেঞ্জের ভিতরে। খুব সাবধান, আমাদেরকে দেখতে হবে থিটা এর মান কত, তাও আবার এই রেঞ্জের ভিতরে। বুঝতে পারছো? নরমালি cos 60 ডিগ্রি মান মানে 1/2, আমি এখানে cos π/3 এর মান জানি হাফ, কিন্তু আমাদের π/3 মানে 60 ডিগ্রি তো আর এই রেঞ্জের মধ্যে আসে না, আসে। এখন তার আমরা π/3 কে বেস করে দেখব যে এই রেঞ্জের ভিতরে কত ডিগ্রি মান cos বিলং করে। সো যদি আমি এখানে 5π/3 দেই, হাফ পাচ্ছি। 4π/3 আমি মাইনাস হাফ পাচ্ছি, 4π/3 হওয়ার কোনো চান্স নাই। তাহলে 5π/3 যেহেতু আমি হাফ পাচ্ছি, 5π/3 মানে কত আগে তা জানতে হবে। 5π/3 মানে হলো 300 ডিগ্রি। 300 ডিগ্রি কি রেঞ্জের মধ্যে না? হ্যাঁ, 300 হলো 270 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট। এগুলো আমি টেস্ট করার মাধ্যমে বুঝতে পারবো, তোমাকেও ক্যালকুলেটরে টেস্ট করতে হবে। এবং সবকিছু তোমরা মূলত এই অধ্যায়ে রেডিয়ান ফাংশনে কাজ করবে, তাহলে তুমি সরাসরি ক্যালকুলেটরে পাই লিখে কাজ করতে পারবা। তাহলে আমি বুঝতে পারলাম যে 5π/3 আমাকে দিচ্ছে, তার মানে থিটার অ্যানসারটা হলো 5π/3। এটা আমরা প্রথমে জেনে নিলাম এই উদ্দীপক থেকে, যেটা আমাদের উদ্দীপকে মেইনলি দেওয়া ছিল। এখন আমাদের যাচাই করার পালা যে থিটা এর এই মানটা এখানে 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 ইউজ করার ফলে আমি এই পাশের রেজাল্টগুলো এক্স্যাক্টলি পাই কিনা। যদি পাই তাহলে ওই বাক্য সত্য, না পাই ওই বাক্যটা ভুল। সো আমি ফার্স্টে লিখবো এখানে tan 5π/3, 5π/3 ক্যালকুলেটরে লিখলাম, -√3 দিচ্ছে, তার মানে এই অপশনটা কারেক্ট। যদি আমি sin লিখি, sin থিটা যেটা বলছে 5π/3 লিখলাম, -√3/2, সো এই অপশনটাও কারেক্ট। আর যদি আমি cos 5π/3 লিখি, সো হাফ, এই অপশনটাও কারেক্ট। সো ঘুরে ফিরে কিন্তু আমরা কিন্তু এটা সব তখনই কারেক্ট ছিল, যাই হোক আর কি, ঘুরে ফিরে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই রেঞ্জের মধ্যে থিটার মান 5π/3 বের হয়। এছাড়া এই মানটা যখন আমরা এই তিনটা লাইনে বা তিনটা বাক্যে যখন ব্যবহার করবো, তখন সেখান থেকে একই মান পাওয়া যায়। সো 1 2 3 তিনটা অপশনই কারেক্ট। এরপর একটা কোশ্চেন করছে cos 120 ডিগ্রি এর মান কত, মানে 120 ডিগ্রি এর মান কত। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি ইউজ করতে পারবা, অথবা তুমি চাইলে ভেঙে এটাকে করতে পারো। cos 120 ডিগ্রি তোমরা জানো যে এগুলোকে লেখা যায় cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সো এখানে 1 × 90 ডিগ্রি আছে, আমরা দেখব এটা কোন ঘরে আছে। ফার্স্ট দেখতে হবে এটা কোন ঘরে আছে, 90 ডিগ্রি প্লাস থিটা কার ঘরে, এটা অবশ্যই কিন্তু সাইন বা কোসেকের ঘর, বাট cos এর না। যেহেতু cos অন্যজনের ঘরে ঢুকছে, তার মানে চিহ্নটা কি হবে, মাইনাস। তাছাড়া এখানে cos কিন্তু সাইন হয়ে যাবে। কেন সাইন হয়ে যাবে? কারণ এখানে কিন্তু 1 × 90 ডিগ্রি প্লাস থিটা লেখা আছে। সো 1 বলতে একটা বিজোড় সংখ্যা, যেহেতু n এর মান এখানে বিজোড়, যেহেতু আমি এখানে কিন্তু cos কে সাইনে কনভার্ট করব, sin 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রির মান -হাফ, মানে হাফ, আর আগে থেকে তো মাইনাস ছিলই। এখন যদি এটাকে তুমি, তো আমি দেখাইছিলাম, এটাকে তুমি অন্য একটা ভাবে ট্রাই করে করতে পারো। যেমন তুমি এটাকে লিখতে পারো 2 × 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি -60 ডিগ্রি। এভাবে করে এটাকে সলভ করা যায়। আমরা দেখবো এটা কোন ঘরে আছে, একই ঘরে থাকবে। এই যে 1 × 90 2 × 90 -60, এই ঘরে পিছিয়ে আসলাম। এই ঘরটা কার? অবশ্যই কিন্তু সাইন বা কোসেকের, cos এর না। তাহলে চিহ্নটা কি ইউজ করব, মাইনাস। আর এখানে 2 একটা জোড় সংখ্যা, তাহলে cos cosই থাকবে। তাহলে এখানে জাস্ট খালি লিখবো cos থিটা মানে cos 60 ডিগ্রি।
আর cos 60 ডিগ্রি মানে শুধু হাফ, আগে থেকে মাইনাস ছিল, সো অ্যান্সার কত মাইনাস হাফ। যেভাবে তুমি সলভ করো যদি তোমার একই থাকবে, তোমার কোনো ভুল হবে না। তবে তুমি যদি যেহেতু এটা অবজেক্টিভ আমি সাজেস্ট করবো এগুলোকে তুমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করেই করতে পারবা, তোমাকে আর এক্সপ্লেনেশন করে দেখাতে হবে না, কারণ তুমি কি ব্যাখ্যার সাহায্যে করলা তা তোমার স্যাররা হয়তো তোমাকে দেখবে না, বাট এটা জেনে রাখাটা দরকার, কারণ অনেক সিচুয়েশন আসবে যখন তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো না, তখন তোমাকে কিন্তু এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে, এই বেসিকগুলো তোমার খুব বেশি কাজে লাগবে। আমি এরপর নেক্সট একটা অবজেক্টিভ আসবো। চিত্রের অপ্রান্ত বিশিষ্ট একটি বৃত্ত, সো এই একটা বৃত্ত বলতে পারি, এটা আমাদের থিটা। ওকে, দেখি এখান থেকে আর কি আছে, এবং থিটার মানটা তারা 60 ডিগ্রি বলে দিচ্ছে, তাহলে আমি একবার সরাসরি এখানে 60 লিখে দিই। ওকে, এটা ও, এটা এবি চাপ, এটা এবি চাপ। ওকে, এবি ইকুয়াল টু এবি চাপের মান দিয়ে দিচ্ছে তারা 60 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে আমাকে আর বের করে নিয়ে আসতে হবে। আমরা যে থিটার মানটা দেখতে পাচ্ছি তাকে কিন্তু সহজেই আমরা ফার্স্টে রেডিয়ান বানিয়ে নিব। 60 ডিগ্রিকে রেডিয়ান বানাই কিভাবে, জাস্ট আমরা কি করব, পাই বাই 180 দ্বারা এটাকে মাল্টিপল করব, তাহলে আমি পাই বাই 3 অলমোস্ট পাবো এখান থেকে, পাই বাই 3 রেডিয়ান, এন্ড ফাইনালি যেহেতু আমাকে এস দেওয়া আছে 60 সেন্টিমিটার, এটা রাখলাম, আমাকে বের করতে হবে মূলত ব্যাসার্ধ। দেখো দেখি এগুলো দিয়ে তুমি সূত্র পারো কিনা। হ্যাঁ, তুমি সূত্র পারো, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। এখানে তুমি খুব সহজেই আর থিটাকে সাইড চেঞ্জ করার মাধ্যমে তুমি সহজেই আর কে বের করতে পারবে এস বাই থিটা লেখার মাধ্যমে। যদি তুমি এখানে এস লিখে দাও, এস এর ভ্যালু কত 60, থিটার ভ্যালু কত পাই বাই 3, যদি এটাকে উল্টে দাও 60 ইনটু 3 বাই পাই, সো ওভারঅল এখানে অ্যানসারটা আমি পাচ্ছি 180 বাই পাই। এই অপশনটা কিন্তু আমাদের এখানের সাথে ম্যাচ করেছে, কারণ অপশনগুলো প্রত্যেকটা পাইয়ের ভাষাতে আছে, তো এই জন্য আর এটাকে আমি দশমিকে রাখলাম না। আর তাছাড়া তুমি অবজেক্টিভের অপশনগুলো দেখলেই বুঝবা যে তোমার আসলে অঙ্কটাকে ঠিক কোন পর্যন্ত সলভ করলে এনাফ। সো আমাদের এখানে অপশন অনুসারে ম্যাচ করলে সি নাম্বার অপশনটা কারেক্ট। নেক্সট অবজেক্টগুলো আমরা একটু দেখবো। tan theta equal to 1, এটা আমাদের কোশ্চেন। ওকে, এখানে তিনটা লাইন দেওয়া আছে, sin স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 3/2। এই অবজেক্টিভগুলো করতে একটু সময় বেশি লাগে, কারণ এগুলো প্রত্যেকটা অপশনকে নিয়ে তোমাকে পৃথক পৃথক ভাবে তোমাকে ভাবতে হবে, কিন্তু খুব কঠিন ব্যাপার না। এগুলো থেকে অবশ্য অনেক কিছু শেখা যায়, এই একটা সুবিধা আছে। দেখা যাক এই তিনটা অপশনের মধ্যে তিনটাই কারেক্ট নাকি কোন একটা কারেক্ট নাকি সবগুলাই কারেক্ট। আচ্ছা, তো tan থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, যেহেতু থিটার কোনো নির্দিষ্ট কোনো রেঞ্জ দেওয়া নাই, সো আমরা জানি কিন্তু tan 45 ডিগ্রির মান কিন্তু 1, 45 মানে পাই বাই 4, তা তোমরা জানোই। সো আমি আপাতত লিখতেই পারি tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। সো ওভারঅল যদি থিটা হিসাব করি, থিটার মান কত আসবে 45 ডিগ্রি। এখন তাহলে আমি দেখবো যে এখানে থিটার জায়গায় যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে 45 লিখলে আমি ওই পাশের রেজাল্টটাকে পাই কিনা। পেলেই কিন্তু আমার অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে, আমাকে কিন্তু পুরো অঙ্কটা সলভ করতে হবে না। অ্যাজ ইউজুয়াল ভাবে শুধু যদি এইগুলা কিছু দেওয়া না থাকতো, যদি এখান থেকে থিটা বের করতো, তখন তোমাকে কিন্তু পুরো অঙ্ক সলভ করতে হতো, অর্থাৎ তোমাকে সবকিছুকে একরকম বানাইতে হতো, প্রয়োজনে মিলেটাম করতে হতো, প্রয়োজনে লসায় করতে হতো, তারপরে যেভাবে হোক না কেন ক্যালকুলেশন করার মাধ্যমে তোমাকে সলভ করতে হতো, অনেক ঝামেলা হয়ে যেত। এই জন্য কিন্তু আসলে তোমাকে পুরোটা সলভ করতে হবে না, তুমি জাস্ট থিটার মানটা লেফটে বসালে তুমি দেখবা রাইট মিলে যাচ্ছে কিনা, তাহলে তোমার অঙ্কটা খুব দ্রুত সলভ করতে পারবা। এটাই আর কি চালাকি। আমি লিখবো এখানে sin 45 স্কয়ার প্লাস cot মানে তো 1/10, আমি ক্যালকুলেটরে 1/10 লিখছি, 45 স্কয়ার। আচ্ছা, তাহলে আমি একটু কাজ করে দেখি। sin 45 ডিগ্রির মান আমি 1/√2 পাবো, আর স্কয়ার করলে আমি 1/2 পাবো, আর cot 45 ডিগ্রির মান তো 1, সো 1 স্কয়ার করলে আমি 1ই পাবো। এখানে আছে 3/2 এ আসে, তাই ওটার কাজ করলে আমরা এক নম্বর অপশনটাকে কারেক্ট বলতেই পারি। আর 1/sec মানে কি cos, আমি এখানে cos কল্পনা করব, তাহলে sin 45 প্লাস cos 45 ইকুয়াল টু দেখি কত আসে। sin 45
প্লাস কস 45, হ্যাঁ এই মানটাও আমি এই মানটা পাচ্ছি 1/√2 পাচ্ছি। তোমরা যদি রেডিয়ান ফাংশনে থাকো তাহলে কিন্তু ক্যালকুলেটরে π/4 লিখো, আর যদি ডিগ্রি ফাংশনে থাকো তাহলে তোমরা জাস্ট 45 এটা লিখলেই পারো, এটা মান 1/√2 পাওয়া যায়। আর আমরা দেখবো যে sec মাইনাস থিটা মানে কিন্তু শুধু sec থিটা, কারণ তোমরা জানো যে এই ঘরটা কিন্তু শুধু sec এবং cos এর, কিন্তু cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা। দেখবো যে এই মানটা 2√2 আসে কিনা। ওকে, এখন এখানে তাহলে কি করা যেতে পারে, sec তো ক্যালকুলেটরে লেখা যাবে না, আমরা লিখতে পারবো 1/cos, আর cosec কে লিখতে পারবো ক্যালকুলেটরে 1/sin, লিখবো তাহলে 1/cos π/4, যেহেতু আমি আপাতত ক্যালকুলেটরে রেডিয়ান ফাংশনে আছি, 1/sin π/4। এখানে কাজ করলে আমি কিন্তু 0 পাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু 1 এবং 2 নম্বর অপশনটা কারেক্ট হইলো, কিন্তু 3 নম্বর অপশন কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে না। তাহলে যদি আমি অপশনের সাথে ম্যাচ করি, হ্যাঁ আমাদের শুধু 1 এবং 2 কারেক্ট, আমাদের ক নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে, কারণ 3 নম্বরটাকে অ্যাপ্লাই করলে আমরা থিটা মানটাকে ইউজ করলে মানে 45 মানে π/4 ইউজ করলে আমরা কিন্তু এই পাশে 0 পাচ্ছি, নট 2√2। সো ওভারঅল অ্যান্সার 1 and 2 রাইট। এরপর আমরা নেক্সট কিছু অবজেক্ট দেখব। কোন বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, বৃত্তের 15 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় পরিমাপ কত। এটা তো মুখে মুখে করা যাবে, ব্যাসার্ধ তার মানে কত, এরকম অবজেক্টিভ আসে 9 সেন্টিমিটার এবং চাপের পরিমাণ দেওয়া আছে 15 সেন্টিমিটার। চাপ মানে তো এস, বুঝতেই পারছো, 15 সেন্টিমিটার। এখান থেকে বের করতে বলছে কি, বের করতে বলছে কোণের মান, অর্থাৎ থিটা এর মান বের করতে বলছে। থিটা এর বৃত্তীয় মান চাইছে, তো রেডিয়ান কিন্তু চাই নাই, সো তোমাকে অ্যানসারটাকে রেডিয়ানে কনভার্ট না করলেও চলবে। জাস্ট তুমি শুধুমাত্র s = r থিটা শুধুটা অ্যাপ্লাই করে থিটার মানটা বের করে নিলে হয়ে যাবে। নেক্সট অপশনটাকে একটু ট্রাই করা যাক। tan θ = -√3 হলে tan θ = -√3, রেডিয়ান্স দেওয়া আছে π/2 less than θ is less than 3π/2, π/2 less than θ is less than 3π/2। এই রেঞ্জগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেঞ্জগুলোকে ফলো করে তোমাকে কিন্তু মানগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। এখান থেকে বলছে থিটার মান নির্ণয় করো, তার মানে আমাকে দেখতে হবে যে tan কত ডিগ্রি মান -√3/2 এবং সেটা এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জকে যদি আমি একটু ডিগ্রিতে কনভার্ট করি আমাদের বোঝানোর জন্য, তাহলে বুঝতে পারবো এটার অর্থ 90 ডিগ্রি is less than θ is less than 270 ডিগ্রি। তার মানে থিটার মান 90 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট। সো আমি tan ইনভার্স, আমরা জানি tan θ = ও আচ্ছা -√3 দেওয়া আছে, -√3/2 ছিল না, -√3 দেওয়া ছিল। আচ্ছা আমরা জানি tan 60 মান -√3, জাস্ট √3, তো আমি ক্যালকুলেটরে tan 60 মানে π/3 লিখতে পারি, tan π/3 মানে √3 পাচ্ছি, কিন্তু আমাকে তো 60 কথাটা তো এই রেঞ্জের থেকে ছোট হয়ে যায়, আমাদের এই রেঞ্জের ভিতরে আসতে হবে। তাহলে আমি এখানে কাজ করি, আমি এখানে 2π/3 যদি হিসাব করি, 2π/3 শব্দের অর্থ হলো তোমার 120 ডিগ্রি, 2π/3 শব্দের অর্থ 120 ডিগ্রি। 120 ডিগ্রি কিন্তু এই রেঞ্জের ভিতরে আসে, তাই না? হ্যাঁ 120 ডিগ্রি যদি এই রেঞ্জের ভিতরে আসে তাহলে কিন্তু আমরা থিটার অ্যান্সারটাকে 2π/3 বলতেই পারবো। আরো কিছু মান একটু দেখা যাক, যদি এই রেঞ্জের ভিতরে থেকে থাকে 4π/3 -√3 আসে না, 5π/3 -√3 আসে, কিন্তু 5π/3 কি রেঞ্জের ভেতরে আছে? 5π/3 মানে 300 ডিগ্রি। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 2π/3 তে কারেক্ট হলেও 5π/3 তে যদি আমি -√3 পাই, এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, কিন্তু এইটা রেঞ্জকে মেনে চললো, এটা রেঞ্জকে মেনে চলে না, এটা হলো 120, এটা হলো অলমোস্ট 300, সো বের হয়ে গেছে কিন্তু রেঞ্জ থেকে। সো এই অঙ্কের অ্যান্সার বা থিটার অ্যান্সারটা শুধুমাত্র 2π/3। ওকে, এইভাবে করে তোমাকে বুঝতে হবে। নেক্সট একটা অবজেক্টিভ দেখবো। এই অবজেক্টটা লম্ব অভিক্ষেপের অবজেক্টিভ। তোমরা হয়তো অ্যাপোলোনিয়াসের উপর যেটা পড়ছিলা, সেখানে তোমাদের লম্ব অভিক্ষেপ কনসেপ্টটা কাজে লাগে। এটা আমরা ওই সিস্টেমটাকে ফলো করার মাধ্যমে এটাকে ট্রাই করবো সলভ করার জন্য। এটা ত্রিকোণমিতির সাথে অনেকটা কানেক্টেড দিয়ে হয়, দ্যাটস ওয়াই তোমাকে আমি এখন একটু সলভ করে দেখাচ্ছি এটাকে কি করা যেতে পারে। একটা চিত্র আমাদের দেওয়া আছে, এটা অবশ্যই একটা স্থূলকোণী ত্রিভুজ। ওকে, P
আর কিউ, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। ওকে, এখানে পি কিউ ইকুয়াল টু কিউ আর, তার মানে পি কিউ এবং কিউ আর সমান তাদের মধ্যে, এবং তার 4 একক করে, আমি লিখলাম 4 একক করে, একক যেটা হোক মিটার সেন্টিমিটার সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমাদের বের করতে বলছে কি, ফার্স্ট যে কোশ্চেনটা করছে সেটা হলো পি আর কিউ এর উপর, আর কিউ এর উপরে পি কিউ এর লম্ব বিক্ষেপ কত, আর কিউ এর উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ কত। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা করছে সেটা হলো কোনটা, পি আর এর মান কত, পি আর এর মান কত। ওকে, আমরা দেখবো এগুলোকে কিভাবে করে সলভ করা যায়। অনেক কিছু বুঝার এগুলো অবজেক্টিভ, অনেক কিছু খেয়াল রাখতে হবে অবজেক্টিভগুলোকে করতে হলে। লম্ব বিক্ষেপ কনসেপ্ট আসলে কি, যে আমি এখান থেকে একটা লম্ব টানবো, এই বাহুটাকে আমি বর্ধিত করব, এক্স্যাক্টলি যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু থেকে আর যে অংশ থেকে বর্ধিত করছি এই দূরত্বটাকে বলা হয় লম্ব বিক্ষেপ। আমি আমাদের সুবিধার জন্য আমি এখানে সাপোজ একটা অক্ষর আমি পি কিউ আর এস এস লিখে নিলাম, তুমি যে কোনো একটা অক্ষর রেখে দিতে পারো। তো এই কোণটা তো 90 ডিগ্রি, এখানে আমাদের কোনো সন্দেহ নেই, যেটা আমি লম্ব আঁকছি, লম্ব আঁকলে কিন্তু সেটা কিন্তু 90 ডিগ্রি হবেই হবে। তাহলে আমাকে মোট কথা যেটা দাঁড়াইলো সেটা হলো আমি আপাতত এই 4 এইটার মান জানতে পারছি, আর আমাদের আর কিউ এর উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ জানতে হবে। তাই আমি আবারও বলতেছি যে লম্ব বিক্ষেপ কোনটা, লম্ব তো আমাদের আসলে পিএস, কিন্তু আমি যে মূল যে ভূমিটাকে এটাকে যখন বর্ধিত করব, এই বিন্দু থেকে ওই বিন্দু যেখানে পরস্পর ছেদ করবে ঠিক ওই দূরত্বটাকে বলা হবে হলো, অর্থাৎ এই অংশটুকুকে বলা হচ্ছে লম্ব বিক্ষেপ, অর্থাৎ কিউএস অংশকে লম্ব বিক্ষেপ বলা হচ্ছে। তাহলে আমাদের প্রথমে এখান থেকে যে কাজটা করতে হবে কিউএস এর মানটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা পি কিউ এর অর্থাৎ আর কিউ এর উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ বের করতে পারলাম। সো কিউএস এর মানটা বের করার জন্য এখন আমাদের চিন্তাটা কি কি করতে পারি আমরা। দেখো এখানে বেশ কিছু প্ল্যান আছে আমার মাথায়, তার মধ্যে ফার্স্ট যেটা সহজ হয় সেটা হলো আমি অতিভুজ এবং এই বাহুটাকে আমি ভূমিকে আমি এক্স ধরে নিব। অতিভুজ এবং ভূমিকে আমি কাজ করার ফলে সেখান থেকে আমি খুব সহজেই কিন্তু ভূমির মানটা জানতে পারবো, যেহেতু আমাদের অতিভুজের মান জানা কিন্তু ভূমির মানটা অজানা। সো ভূমি এবং অতিভুজের মধ্যে কার সূত্র, কস। আমরা দেখতে পারি কস থিটা, থিটা বলতে কিন্তু আসলে এই কোণটাকে মিন করতেছি আমি, এই যে দেখতেছো না, এই যে কিউ এর এই পাশে যে কোণটা এটা, এখন এই কোণ 120 হলে এই কোণ কত হতে বাধ্য, অবশ্যই 60 হতে বাধ্য। কেন? কারণ আমরা জানি যে একটা রেখাকে বর্ধিত করলে এর যে কোনো বিন্দুতে উৎপন্ন টোটাল কোণের পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন যদি এরকমটা হয়, এখানে বর্ধিত করছি, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, ধরো আমাদের কোনো একটা কারণে, আচ্ছা আমি একটা পেঁচাবো, সিম্পল দেখাচ্ছি। কোন একটা কারণে এটা যদি আমাদের 20 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, 180 থেকে 20 ডিগ্রি বিয়োগ হবে, তার মানে কত হবে, 160 ডিগ্রি হবে। সো এইটাকে যদি ওই হিসাবটা করা যায় তাহলে এটা 120, তার মানে বাকি অংশটা 60 হতে বাধ্য। তাহলে আমি বুঝতে পারলাম এটা থিটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হলো x, অতিভুজ কত 4, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে আমি পাচ্ছি এখানে x বাই 4। যদি এখানে কোণাকোণি গুণ করি, সো 2x ইকুয়াল টু 4, so x equal to 2 বের হচ্ছে। তার মানে এখান থেকে লম্ব বিক্ষেপ যে মানটা, কিউএস এর যে মানটা অর্থাৎ x এর যে মানটা, এই মানটা কত বের করতে বললাম আমরা, 2 বের করতে বললাম। আমাদের অপশন কি মিলেছে, হ্যাঁ 2 একক অপশনে আছে, এটা কারেক্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে লম্ব বিক্ষেপ এভাবে করে আসলে তোমাকে কিভাবে করে ত্রিকোণমিতির সাহায্য নিয়ে তাকে সলভ করতে হবে। এবার আমরা আসবো 2 নম্বর কোশ্চেনটা, পি আর এর মান কিভাবে আমরা বের করব। এখানে একটা টেকনিক আছে, আমি এই মানটা এখানে 2 যে পাইলাম সেটা আমি এখানে লিখে দিই, এই মানটা তো আমি মাত্র বের করলাম। তাহলে আমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ফালানোর মাধ্যমে আমি যদি এই ছোট্ট যে সমগ্র ত্রিভুজটা এই পাশে যেটা দেখতেছো পি কিউ এস, এই সমগ্র ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য ফেললে আমি এই বাহুটার মান বের করতে পারবো না। আর যদি এইটার মান আমি বের করতে পারি, তখন যখন আমি আবারও পিথাগোরাস ফেলবো তখন আমি এই ত্রিভুজের মান বের করতে পারবো না। অথবা তুমি যদি মনে করো যে আমি এখানে পিথাগোরাস না ফেলে পিএস বের করব লম্ব এবং অতিভুজের সাহায্য নিয়ে সাইনের সূত্র ইউজ করার মাধ্যমে, সেটাও হবে, কোনো সমস্যা নাই। কারণ এই অঙ্কগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের, এগুলোকে সলভ করা যায়, অনেক সিস্টেম আছে এগুলোকে সলভ করার জন্য। ব্যাপারটা এরকমটা না যে আমি যা করছি তোমাকে হুবহু তাই করতে হবে, তুমি তোমার মতো একটা সলভ করতে পারো। মোট কথা তোমার পিএস এর মানটা তোমার জানা দরকার, এছাড়া কিছুই না। আমি দেখাচ্ছি পিএস এর মানটা যদি পিথাগোরাস উপপাদ্যটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো কত, 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার
তাহলে আমি 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারে কাজ করে 2√3 পাচ্ছি। দেখো আমার কষ্টটা কিন্তু কম হয়েছে, 2√3। আবার তোমার কাছে আমার এই লাইনটা লেখা যদি কষ্টকর মনে হয়, সহজ একটু উপায়, যে অতিভুজ স্কোয়ার মাইনাস অপরবাহু স্কোয়ার, তাদের আবার রুট, তাহলেই তুমি আরেকটা বাহুর মান পেয়ে যাবে। একই রকম ভাবে যদি এখানে 2√3 মান দেওয়া থাকতো, এটা যদি বের করতে হইতো এইরকম ভাবে করতে পারতা, 4 স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার, তার উপর পুরোটা কিন্তু রুট। ওকে, কাজ করে তুমি এখান থেকে কিউএস এর মানটা বের করতে পারতা। কিন্তু কিউএস আমাদের যেটা জানা, পিএস টা অজানা, পিএস টা এখন আমরা বের করে নিলাম। আবার তুমি যেটা আমি বললাম, তুমি যদি এখানে sin 60 ডিগ্রি লেখে তারপর যদি তুমি এখান থেকে ওই যে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বকে তুমি তো জানো না, তুমি এটাকে আপাতত পিএস বাই পিকিউ লেখাও যদি বের করো এখান থেকে, তাও তুমি পিএস এর মানটা বের করতে পারবা, সেখানে আমার কোনো রকম কোনো বাধা নাই। তুমি যেভাবে করে সলভ করবে সেভাবেই কারেক্ট। তাহলে এখানে মোট ব্যাপার যেটা দাঁড়াইলো সেটা হলো, আমাদের এটা জানতে পারছি। এখন কিন্তু আমরা পিথাগোরাস উপপাদ্য ফেলে এইটা পুরো একটা সমকোণ ত্রিভুজ, পুরোটা একটা সমকোণ ত্রিভুজ আমরা লিখতে পারবো কিভাবে, দেখো PR স্কয়ার ইকুয়াল টু PS স্কয়ার প্লাস RS স্কয়ার, বুঝতেই পারছো। আর PR এর এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। PS এর ভ্যালু কত, 2√3 স্কয়ার ছিল থাকলো, আর RS মানে কত, RS মানে কিন্তু এই যে 2 এবং 4 যোগ করলে কত হবে, টোটাল 6, 6 স্কয়ার। দেন আমি এখানে ক্যালকুলেটরে কাজ করব, আর কোনো কাজ নাই। সো রুট ওভার 2√3 হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু 4√3 অলমোস্ট পাওয়া যাচ্ছে এখান থেকে অপশনে। হ্যাঁ, আমাদের সি নাম্বার অপশনে আছে 4√3, দ্যাটস आंसर। তার মানে এখান থেকে আমি এই মানটা কত বের করতে পারলাম, অতিভুজের মানটা 4√3। এবার নেক্সট আমরা একটা অবজেক্ট সলভ করব। একটি চাকা বৃত্তাকার পথে 250 মিটার পথ যেতে 35 বার ঘুরে। তার মানে 250 মিটার পথ যেতে যদি 35 বার ঘুরে, তাহলে একবার ঘোরারটা বের করবো কিভাবে, জাস্ট ভাগ করে দিব 250 ভাগ 35। তোমার কোশ্চেনটা আমি আবার বলতেছি। কোশ্চেনটা হলো, একটি চাকা বৃত্তাকার পথে 250 মিটার পথ যেতে 35 বার ঘুরে, চাকার ব্যাসার্ধ কত। তো আমি যেহেতু 35 বার ঘুরে, আমি এখান থেকে একবার ঘোরারটা বের করে নিচ্ছি। একবার ঘোরারটা মান আসে 50/7 আসে। আচ্ছা, এখান থেকে আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা জানি যে 2πr অর্থাৎ বৃত্তের পরিধি, যেহেতু চাকাটা বৃত্তাকার, সেহেতু আমরা এখান থেকে কত পাচ্ছি, আর চাকাটা বৃত্তাকার, তাছাড়া একই রকম ভাবে কি বলছে এখানে, ওই মাঠ বৃত্তাকার পথে, তার মানে ওটা বৃত্তাকার, 2πr ইকুয়াল টু আমি পাচ্ছি 50/7। এখান থেকে আমাকে কি বের করতে বলছে তারা, ব্যাসার্ধ বের করতে বলছে। তো আমি কি করব, শুধু আর লিখবো। 50 দ্বারা 7 কে ভাগ করলে আমি পাচ্ছি অলমোস্ট 7.1429 মতো অলমোস্ট লেখা যায়, যাই হোক আর কি। এটা ডিভাইডেড 2π, তার মানে অ্যানসার বাই 2π। কাজ করলে 1.1368 সামথিং এটা রেজাল্ট আসে, 1.137। হ্যাঁ, অপশনের সাথে ম্যাচ করছে, 1368 আসছে না, এটাকে 137 তারা লিখতেছে। সো অপশন কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এগুলো সলভ করতে হবে। এগুলা তো কমন অবজেক্ট, তোমরা জানো এগুলো আশা করি। যেমন যে আরো কিছু অবজেক্টিভ আছে, যে -980 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। আশা করি তোমরা এগুলো পারবাই, জাস্ট খালি দেখে নিবে এটা কোন চতুর্ভাগে আছে। এরপর আরেকটা অবজেক্ট তোমাকে আলোচনা করবো, এটা আমি এর আগেও বলছিলাম, আমি এখনো বলতেছি, কারণ এই অবজেক্টগুলো পরীক্ষাতে একটা না একটা আসেই। অর্থাৎ একটা টাইম দেওয়া থাকে, যে এই টাইমটা বলা হয়ে থাকে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি। এটার জন্য একটা টেকনিক তোমাকে আমি কিন্তু একটা টেকনিক্যাল একটা সূত্র লিখে দিয়েছিলাম, থিটা ইকুয়াল টু মডুলাস 60h মাইনাস 11m/2 ডিগ্রি। এই সূত্রটা ইউজ করার মাধ্যমে তুমি খুব সহজেই এই ঘড়ির কাঁটার যে অঙ্কগুলোকে খুব সহজেই সলভ করতে পারবে। তবে খেয়াল রাখবা যে যদি এখান থেকে অ্যান্সারটা 180 থেকে বড় হয় কোনো এক কারণে, তখন তোমাকে 360 থেকে ওই অ্যান্সারটাকে বিয়োগ করতে হবে। আর যদি 0 থেকে 180 এর মধ্যে থাকে, তাহলে যা হবে তাই অ্যান্সার। আরেকটা বেশি খেয়াল রাখবা, এই চিহ্নটাকে বলা হয় কিন্তু মডুলাস, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি পরম মান। এই চিহ্নটার ভেতরে যদি কোনো রেজাল্ট মাইনাস থেকে থাকে, তারপরেও কিন্তু সেই রেজাল্ট থেকে আমরা প্লাস বলতে বাধ্য হব। এই দুটো বিষয় খেয়াল রাখবা, তাহলে এই অঙ্কগুলোকে করতে পারবা, যে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা অন্তর্ভুক্ত কোন কত বের করবা। আমি কয়েকটা অবজেক্টিভ, এরকম কয়েকটা অবজেক্টিভ তোমাকে আমি এখন একটু দেখাবো। তো ফার্স্টে দেওয়া আছে 8:30, সকাল 8:30 যখন বাজে, তখন এখানে অ্যাঙ্গেলটা কত তা বের করতে বলছে। আমরা ট্রাই করব যে এই সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এক্সাক্ট অ্যাঙ্গেলটা খুব সহজে বের করতে পারি। ওকে,
এটা কিন্তু আমাদের লেভেলে নাই, জাস্ট এটা ইন্টার লেভেলে দেওয়া আছে, একটা শর্টকাট টেকনিক রূপে বলতে পারি আমরা এটাকে ইউজ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে কোনো এক কারণে যদি এখানে রেঞ্জ এখানে অ্যান্সারটা যদি 180 আপ হয় তাহলে আমাকে 360 থেকে ওটাকে মাইনাস করতে হবে, আর যদি ভিতরে মাইনাস চিহ্ন থাকে তো প্লাস হবে। আর মডুলাস করলে সবসময় প্লাস হবে। তোমাদের ক্যালকুলেটরে একটা অপশন আছে, আমি বলে দিচ্ছি, শিফট দিয়া HYP হাইফ এই বাটনটাতে টিপ দিবা, তাহলেই তোমরা এই মডুলাস চিহ্নটা পেয়ে যাবে, তারপরে ভিতরে ক্যালকুলেশন করলেই হবে, শিফট HYP হাইফ। ওকে, সো এখন আমি দেখবো 8:30 কিভাবে লিখবো। 8টা আমার কি 8 কি ঘন্টা আর 30 কি মিনিট, তার মানে আমি এই সূত্রের মধ্যে কি করবো, জাস্ট খালি লিখবো 60 into 8 minus 11 into 30 divided to whole modulus। এটা আমি এখানে ক্যালকুলেটরে লিখবো, শিফট দিয়ে হাইট বাটনে টিপ দিবা, তাহলে এখানে পাবো আমরা 60 into 8 minus 11 into 30 by 2। এখানে কাজ করলে 75 ডিগ্রি আসে, তার মানে এখানে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি পেলাম, 75 ডিগ্রি। সো আমাদের এটা কমপ্লিট। আর এত কিছু ভাবতে হবে না, আমি এরকম টাইপের আরো একটা আছে, আমি একটু তোমাদের একটু দেখাই, কোথায় যেন আর দেখলাম, যেমন 8:20 বলছে, 8:20 বলতে জাস্ট খালি ওখানে 8ই থাকবে, খালি এখানে 30 এর জায়গায় 20 লাগবে। এই যে এখানে যখন 20 লিখবো তখন আমরা পাচ্ছি 130 ডিগ্রি, হ্যাঁ 130 ডিগ্রি। যেমন এক বলছে একটা অবজেক্টের মধ্যে 1:20 বলছে, তার মানে তুমি এখানে এইচ এর জায়গায় ঘন্টা কত, আওয়ার কত 1 লাগবা, আর একটা কত বলছে 20 বলছে, ওখানে তো 20ই থাকবে। এখানে 80 ডিগ্রি কোণ আছে, হ্যাঁ 80 ডিগ্রি কোণ আছে। দেখছো এগুলো কত সহজে আমরা করতে পারতেছি, আমাদের কিন্তু কোনো রকম কত বেশি কষ্ট হচ্ছে না এগুলো বের করার জন্য। এই সূত্রটা খুব কাজে লাগবে। যেমন এখানে বলছে যে 4টার সময় মানে এক্স্যাক্টলি 4.00। সো আমি এটাকে ক্যালকুলেটর হয়ে লিখবো 4 আর 11 ইনটু 0। কাজ করলে এখানে কিন্তু অলমোস্ট অ্যাঙ্গেলটা কিন্তু, যদি 4টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ বের করতে চাই, তাহলে 60 গুণ 4 11 120 ডিগ্রি পাচ্ছি। হ্যাঁ অলমোস্ট 120 ডিগ্রি অপশন আমাদের সাথে ম্যাচ করেছে, কারেক্ট হয়েছে। তো আশা করি এই টাইপের অবজেক্টগুলো তোমরা পারবা, যে কোনো ঘন্টা দেওয়া থাকলে তাকে কিভাবে করে বের করবে। আমি আরো বলতেছি, এই ঘন্টা কাটা মিনিটের কাটার অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে ইউজ করবা, খুব সহজেই সলভ করতে পারবা। তবে যদি সৃজনশীল আসে তখন কিন্তু আবার এটা ইউজ না করাটাই তোমার জন্য বেস্ট। এটা কিন্তু একটা টেকনিক সূত্র, কোনো ওরকম কোনো কাহিনী না। সৃজনশীল আসলে তোমাকে মেইনলি অঙ্কটাই করতে হবে। ইভেন তোমাদের বইয়ের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, 11 নম্বরে মেবি দেওয়া আছে 8.1 এর, ওই অঙ্কটাকে যেভাবে করে সলভ করতে হয় ডিটেলস লেখার মাধ্যমে, এটাকে এই অঙ্কগুলোকে তোমাকে তখন সেভাবেই সলভ করতে হবে যদি সৃজনশীলের মধ্যে আসে। আর অবজেক্টিভে আসলে তুমি কি একভাবে সলভ করলেই পারো। এরকম টাইপের অবজেক্টিভ অনেকগুলো দেখতেছি, আমার একটা অপশন একটু ট্রাই করেন। cos θ equal to half, রেঞ্জ দেওয়া আছে, পাই is less than 0 is less than 2 pi, পাই is less than 0 হবে না, এটা থিটা হবে, is less than 2 pi। তার মানে থিটার মান 180 থেকে বড়, 360 থেকে ছোট। আমি আগে দেখব cos 60 ডিগ্রি মানে পাই বাই 3 এর মান হাফ, ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে বড় মান লাগবে, 2 পাই বাই 3 হচ্ছে না, 4 পাই বাই 3 যদি আমি ট্রাই করি, মাইনাস হাফ দিচ্ছে, পাচ্ছি না। 5 পাই বাই 3 আমাদের হাফ দিচ্ছে, কিন্তু 5 পাই বাই 3 মানে কত ডিগ্রি এটা আসে, 300। 5 পাই বাই 3 আমাদের অ্যান্সারটা কারেক্ট করতে পারছে, কেননা থিটা ইকুয়াল টু 5 পাই বাই 3। 5 পাই বাই 3 মানে অলমোস্ট 300 ডিগ্রি। এই রেঞ্জকে ফলো করে কি হবে, 180 থেকে বড়, 360 থেকে এটা ছোট। এর ভিতরে আর যে মানগুলো আছে সেই মানগুলো মাইনাস হাফ দিতে পারছে, বাট প্লাস হাফ দিতে পারছে না। ওকে, এগুলো তোমরা সরাসরি ট্রাই করে সলভ করতে পারবা। এরপরে এবার আমরা একটা ডিটেইলস টাইপের একটা অবজেক্টিভ সলভ করব। এই অবজেক্টিভগুলো খুব ইম্পর্টেন্ট। x equal to tan n into pi by 2 plus theta। এক নাম্বারটা ধরে, এটা কোশ্চেন আমাদের, n ধনাত্মক জোড় সংখ্যা হলে x equal to tan theta। 2 নাম্বারটা, n ঋণাত্মক
জোড় সংখ্যা হলে x equal to tan theta, 3 নাম্বার n equal to -9 হলে x equal to minus cot theta। আমাদের যাচাই করতে হবে যে তিনটা অপশনই কারেক্ট কিনা বা কোনটা কারেক্ট এবং কোনটা কেন কারেক্ট না। চিন্তা করা শুরু করা যাক। ধনাত্মক জোড় সংখ্যা বলছে, তো কত হবে মান? জোড় সংখ্যা বলতে 2 4 6 8 অর সামথিং এগুলো। সাপোজ আমি যদি এখানে n = 2 ইউজ করি, সাপোজ যদি 2 ইউজ করি এই লাইনটার মধ্যে, তাহলে লাইনটা কি আসবে? 2 × 90 ডিগ্রি, তাই না? তাহলে লাইনটা আসবে x equal to tan 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। দেখা যাক এটা অ্যানসারটা কি আসে। এটা আমাদের ডায়াগ্রাম 1 × 90, 2 × 90 প্লাস থিটা। এটা কার ঘর? এটা কিন্তু cot tan এর ঘর, তার চিহ্নটা কি আসবে? প্লাস। তাছাড়া এখানে 2 যেহেতু আছে, 2 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, tan-ই থাকবে। তার মানে x equal to আমি কি পাচ্ছি যুক্তিতে? tan থিটা প্লাস tan থিটা পাচ্ছি। সো অপশন এ অবশ্যই কারেক্ট। নেক্সট ট্রাই করব। n যদি ঋণাত্মক জোড় সংখ্যা হয়, তার মানে n এর মান আমি সাপোজ এখানে জোড় সংখ্যায় তো -2 কল্পনা করে ফেলতে পারি। যদি তাই হয় তাহলে আমি এখানে লিখতে পারি -2 × 90 ডিগ্রি প্লাস থিটা। এখন মাইনাসের সাথে যখন আমি 90 ডিগ্রিকে গুণ করব তখন আমি পাবো এখানে -180 ডিগ্রি প্লাস থিটা। যদি কখনো এরকমটা ঘটে তোমার সাথে যে তুমি যাকে ভাঙছো 90 এর মাধ্যমে তার আগেই চিহ্নটা মাইনাস আছে, তখন সেই ক্ষেত্রে তুমি মাইনাস চিহ্নটাকে কমন নিবা। ওকে, তাহলে লাইনটা এরকম হবে, একটু বেশি তোমাকে করতে হবে, একটু ভেঙে দেখাচ্ছি বিষয়টাকে। মাইনাস যখন কমন নিবা তখন হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা করলে তোমার একটা সুবিধা আছে। কি সুবিধা আছে? তুমি এই 180 ডিগ্রি মাইনাস থিটা এই পুরা পার্টটাকে একটা থিটা কল্পনা করো। এই 180 ডিগ্রি মাইনাস থিটা এই পুরা কি বলে এটাকে রাশিটাকে তুমি একটা থিটা কল্পনা করো। তাহলে লাইনটা কি দাঁড়ালো? tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা, কারণ এই পুরোটাকে তুমি থিটা কল্পনা করছো, tan মাইনাস থিটা। এখন আমরা দেখব যে tan মাইনাস থিটা সমান কি? tan মাইনাস থিটা মানে কি? নিজের ঘরের, এটা কি অন্য ঘরে ঢুকতেছে না? নিজের ঘরে ঢুকতেছে তা না, এটা কিন্তু cos এবং sec এর ঘরে চলে আসছে। তার মানে tan মাইনাস থিটা মানে আমরা কি বলতে পারি? মাইনাস tan থিটা। এই লাইনগুলোকে মুখস্থ করার দরকার নেই, এগুলো বুঝলেই পারা যায়। তাহলে tan মাইনাস থিটা মানে কি দাঁড়াইলো? মাইনাস tan থিটা। থিটা কত ছিল আমাদের? 180 মাইনাস থিটা। ব্যাপারটা দাঁড়াইলো। এখন এই 180 মাইনাস থিটাকে শুধুমাত্র আমরা কাজ করব, মাইনাস চিহ্নটাকে আমরা অপরিবর্তিত রেখে দেই, শেষে গিয়ে যা হয় করা যাবে। শুধুমাত্র 180 মাইনাস থিটাকে আমি এখন কাজ করব। তার মানে tan 180 মাইনাস থিটাকে নিয়ে কাজ করব। এই দেখো, এই যে 180 মানে কি? 2 × 90, আমি দেখাচ্ছি। তার মানে এটাকে আমি লিখতে পারি 2 × 90 মাইনাস থিটা, মানে এই যে ভিতরের যেটা, এই যে শুধু আমি এইটুকু নিয়ে কাজ করব। মাইনাস আমাদের সামনে থাকলে থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে 1 × 90, 2 × 90 কি? মাইনাস থিটা। একটুখানি পিছিয়ে যাব, এই ঘরটা কার? tan এর? তা কিন্তু না, এই ঘরটা কিন্তু sin বা cosec এর। তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস। আর আগে থেকে আমাদের সামনে একটা চিহ্ন ছিল, সেই চিহ্নটা কি ছিল? মাইনাস। ওই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস। তাহলে কিন্তু শুধু tan থিটা থাকলো, তাছাড়া এখানে 2 × 90 যেহেতু, তার মানে 2 একটা জোড় সংখ্যা, এই জন্য tan অপরিবর্তিতই থাকবে, tan-ই থাকবে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, x = tan থিটা যুক্তিতে ঘুরে ফিরে থাকবেই থাকবে। সো অপশন 2 ও কারেক্ট। আশা করি বুঝতে পারছো কিভাবে 2 নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা দেখবো যে 3 নাম্বার অপশনটা যেটা আছে n = -9 হলে x = cot থিটা, এটা কারেক্ট কিনা। অবজেক্টিভে ভালো পারতে হলে তোমাদের এই ছোট ছোট বেসিকগুলোকে খুব স্ট্রং রাখতে হবে, যেন খুব ভালো করে তুমি ইউজ করতে পারো এগুলোকে, না হলে কিন্তু অবজেক্টিভ পারা যাবে না। 2-4টা অবজেক্টিভ পারলেই যে তুমি হায়ার ম্যাথে ভালো হয়ে গেলে ওটা এরকমটা না। তোমাকে প্রত্যেকটা অবজেক্টিভগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে, বিশেষ করে ক্রিটিক্যাল অবজেক্টিভগুলো যেগুলো টাইমটা বেশি লাগে অবজেক্টিভ সলভ করতে গেলে। n = -9 ইউজ করবো, তাহলে x = tan -9 × 90 প্লাস থিটা। এটা আগেরটার মতো করে আমরা সলভ করতে পারবো। তাহলে আমি এখানে পাচ্ছি tan, যদি আমি এখানে মাইনাস কমন নেই তাহলে পাবো 9 × 90 মাইনাস থিটা, এরকমটা না? তাহলে tan মাইনাস থিটা মানে কি হয়? আমরা তো জানি tan থিটা হয়। থিটা আমাদের কত ছিল? 9 × 90 মাইনাস থিটা। এখন দেখি 9 × 90 মাইনাস থিটা কোথায় আছে? এই হলো 4 × 90, 8 × 90, 9 × 90 মাইনাস থিটা। অল পজিটিভ ঘরে আছে না? এই অল পজিটিভ ঘরে যেহেতু আছে, তার মানে চিহ্নটা কি হবে? প্লাস হবে। আর আমাদের সামনে চিহ্ন আছে মাইনাস, তার মানে প্লাসে মাইনাস কি হবে? মাইনাস। কিন্তু এবার কিন্তু tan cot হয়ে যাবে। কেন?
এই যে 9 দেখতে পাচ্ছ n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, n এর মান যেহেতু আমি দেখতে পাচ্ছি একটি বিজোড় 9 একটি বিজোড় সংখ্যা, সেহেতু tan এখানে কিন্তু cot এ কনভার্ট হবে, cot থিটা। তার মানে এখানে এই অপশনটা আলটিমেটলি কারেক্ট। সো 1 2 3 তিনটা অপশন ইজ রাইট। ওকে, একটা সিম্পল একটা অবজেক্টিভ, যে অবজেক্টিভটা তোমরা একসময় অঙ্ক আকারে করতা, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখানে বলছে যে থিটার মান কত হবে, চারটা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। 0 30 90, 0 30 90, আর ধরো এখানে দেওয়া আছে 525 সাপোজ। কোনটা কারেক্ট, তাই না? আবার এখানে এমনও হতে পারে, আচ্ছা এই অবজেক্টগুলো আসলে আমাকে একটু এরকম দিলে সুন্দর হইতো, না হলে আবার এখানে একটু দ্বিমত হয়ে যাবে। 1 2 3 ওদেরটাই দিলাম। আচ্ছা, এখন তাহলে এখানে কথা হচ্ছে কোনটা কোনটা কারেক্ট, অথবা শুধু কোনটা কারেক্ট, এগুলাকে কিভাবে একটু ট্রাই করবো। সব স্টুডেন্ট যে কাজটা করে তার একটা ভুল কাজ করে, সেটা হলো যে এই অঙ্কটাকে তারা সলভ করা শুরু করে দেয়। এটা কোনো ভুল না অবশ্য, এটা সলভ করলে একটু টাইমটা বেশি চলে যায়। এটাকে সলভ করে হয়তো তুমি তোমার প্রয়োজনীয় অ্যান্সারটাকে পাবা, সেখানে কোনো সন্দেহ নাই। যে কোনো একটা অভিবাসী নিয়ে বর্গ করো, দেন তুমি সব কিছুকে একরকম বানিয়ে হয়তো করো, তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। বাট ওইটার জন্য কিন্তু তোমাকে মোটামুটি 2 মিনিট কিন্তু তোমাকে কিন্তু ওয়েস্ট করতে হচ্ছে। সো খুবই একটা কিন্তু একটা উইক জায়গা তোমার জন্য, তুমি পিছিয়ে যাবে এই জায়গা থেকে। তুমি যে কাজটা করতে পারো, এই অপশনগুলোকে নিয়েই তুমি ট্রাই করবা। এটা তোমাকে আমি এটাও দেখাইছি অবজেক্টিভের মধ্যে। তুমি এখানে 0 বসায় দেখো, থিটার জায়গায় 0 বসায় দেখো, ওই পাশে 1 মিলে কিনা, 30 বসায় দেখো, 90 বসায় দেখো। শুধুমাত্র যে যে মানগুলো তোমাকে 1 দিতে পারবে, তুমি শিওর থাকো ওই মানটাই ওই থিটা এর অ্যান্সার। যদি আমি এখানে 0 লিখি, sin 0 মান 0 আর cos 0 মান কত 1, সো 0 প্লাস 1 মানে কত 1, সো 0 অপশনটা কারেক্ট। যদি আমি 30 এর কথা হিসাব করি, sin 3 ডিগ্রি মান কত হাফ, আর cos 3 ডিগ্রি মান কত √3/2। হাফ এবং √3/2 যোগ করলে জীবনে 1 পাওয়া যাবে, তার মানে 3 ডিগ্রি কখনোই কারেক্ট না। 90 ডিগ্রি হিসাব করো, sin 90 ডিগ্রি মান কত 1, cos 90 ডিগ্রি মান কত 0, সো 1 এবং 0 যোগ করলে 1। সো এখানে কিন্তু 1 এবং 3 দুইটা অপশন কারেক্ট। আমরা কিন্তু পুরো অঙ্ক সলভ করার না করেও কিন্তু সহজে করতে পারলাম। বুঝতে পারছো? এটি মজা যে তুমি কতটা টেকনিক্যালি তুমি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারছো। না হলে তোমার কিন্তু অবজেক্টিভ তুমি কিন্তু ভালো করতে পারবে না, কারণ টাইমটা অবজেক্টিভ আসলে মূল সমস্যাটা হলো টাইম ম্যানেজমেন্টটা। টাইম ম্যানেজমেন্ট যদি কারো ঠিক না হয়, সেই অবজেক্টিভে কখনোই 25টার মধ্যে অনেক বেশি সংখ্যক রাইট করতে কিন্তু সে পারবে না। এরপর একটা দেখা যাক অবজেক্টিভগুলো। ওকে, এখানে তিনটা অপশন দেওয়া আছে। 1 নাম্বার tan থিটা ইকুয়াল টু 4/3, 2 নাম্বার sin থিটা ইকুয়াল টু 5/3, 3 নাম্বার cos থিটা ইকুয়াল টু 9/25। ও cos স্কয়ার ইকুয়াল টু 9/25। দেখতে হবে তিনটার মধ্যে কোনটা কারেক্ট অথবা কোনটা কারেক্ট। সো আমরা যে কাজটা করতে পারি, পিথাগোরাস উপপাদ্য ফেলার মাধ্যমে আমরা এই মানটা বের করে নিতে পারি, কারণ আমাদের লাগবেই অনেক কিছু যেহেতু আছে, সবগুলোকে টেস্ট করতে হবে। এই জন্য tan সূত্র কি লম্ব বাই ভূমি, সো 4/3 অপশনটা কারেক্ট। sin হলো কি লম্ব বাই অতিভুজ। sin এর অপশনটা কত দেওয়া ছিল আমাদের এখানে, হোয়ার ইজ দিস, 5/3 দেওয়া ছিল। সাইন যদি আমরা এখানে হিসাব করি, আমরা জানি সাইন হলো লম্ব বাই অতিভুজ, 4/5 হওয়ার কথা, বাট আমাদের এখানে আছে 5/3। সো সাইনকে কোনোভাবে রাইট বলতে পারছি না। cos কে ট্রাই করা যাক। cos হলো ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5, কিন্তু আছে আমাদের এখানে cos স্কয়ার, তার মানে 3 স্কয়ার বাই 5 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 আর 5 স্কয়ার মানে 25। সো 1 এবং 3 কারেক্ট। এভাবেই সহজে বুঝে ফেলতে পারলাম আমরা। তারপরে এই যে এই টাইপের অবজেক্টিভগুলো, এগুলো তোমাদের আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি, আর তাছাড়া এটাকে নরমাল করতে পারো তুমি। এগুলো আমি চাই তোমরা সাজেস্ট করবো তোমার ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজ করে ফেলো। -25π/6। তো ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করতে পারো, তুমি জানো যে cos পুরোটাকে মাইনাস থিটা, পুরোটাকে একটা থিটা হিসাব করো, তার মানে cos মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা, কারণ cos মাইনাস থিটা যখন হিসাব করবে তখন cos কিন্তু নিজে করে নিজেই আসবে। এই যখন চিহ্নটা এখানে কি হবে প্লাস হবে, তার মানে 25π/6। এখন 25π/6 কে তোমার পক্ষে আমার মনে হয় ভাঙা কোনো ব্যাপারই না।
25 ইন্টু 180 বাই 6, অলমোস্ট 750 ডিগ্রি আছে, এটাকে আমরা 720 এর মাধ্যমে ভাঙতে পারবো। সো 8 গুণ 90 আমরা সরাসরি করে ফেলতে পারবো। সো cos 8 ইন্টু 90, তার মানে আমি এটাকে লিখতে পারি সরাসরি 4 পাই। 720 আছে না, আর লাগবে আমাদের 750, তার মানে 30 লাগবে, 30 অ্যাড করে দিই, প্লাস পাই বাই 6। দেখা যাক 4 পাই প্লাস থিটা কোথায় আছে, এই 1 পাই, 1 মানে 2 ইন্টু 90, এই 2 পাই, এখানে আবার 3 পাই, এ দেখো 4 পাই, প্লাস থিটা এই ঘরে আছে। এটা কার ঘর? এটা অবশ্যই অপোজিট ঘর, চিহ্ন প্লাস হবে, তাছাড়া cos cosই থাকবে। সো cos পাই বাই 6 মানে cos 30, এর মান কত? √3/2। সো এই অপশনটার অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটা হবে? √3/2। আমরা এটাকে সলভ করে ফেলতে পারলাম। আবার তুমি যদি মনে করো সরাসরি তুমি ক্যালকুলেটরে cos লিখে 25 পাই বাই 6 লিখবা, তাও তোমাকে তোমার ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিতে পারবে √3/2। সরাসরি তুমি চাইলে এটাকে সলভ করতে পারো। ওকে, সেটা হলো কমপ্লিট। এরপর একটা অবজেক্টিভ দেখবো, এটা আসলে একটা অঙ্ক, বইয়ের একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটাকে তারা অবজেক্টিভ হিসাবে দিছে। এরকম অনেক সময় হয়, বইয়ের কিছু কিছু অঙ্ক সরাসরি অবজেক্টিভ হিসাবে আসে, সেগুলো তোমাকে সলভ করতে হতে পারে। দেখা যাক এখানে কি আছে ব্যাপারটা, x cos θ equal to y sin θ। ওকে, এখান থেকে তারা যেটা বের করতে বলছে, sin θ প্লাস cos θ, sin θ মাইনাস cos θ এর মান বের করো। sin θ প্লাস cos θ, sin θ মাইনাস cos θ এর মান আমাদের বের করতে হবে। ওকে, তাহলে কি করা যেতে পারে? আমরা ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করব, সাইড চেঞ্জ করে ফেলতে পারি, অথবা আচ্ছা সাইড চেঞ্জ করি, তাহলে y sin θ equal to x cos θ। এক কাজ করি, এই cos এর পাশে নিয়ে আসি, y এর পাশে পাঠিয়ে দিই, তাহলে হইল sin θ বাই cos θ equal to x বাই y। এখন দেখো দেখি এই লাইন থেকে এই লাইনে আসাটা কি খুব ডিফিকাল্ট কিছু? খুবই সোজা। কিভাবে? জাস্ট যোজন বিয়োজন করে দিই, আমরা ওই লাইনটাতে চলে আসলাম। তাহলে লাইনটা হবে sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ equal to কি হবে এই পাশে? x প্লাস y বাই x মাইনাস y। এটা আমাদের অপশনে আছে, হ্যাঁ 4 নম্বর অপশন, ঘ নম্বর অপশনটা কারেক্ট। এটা এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। এরকম কোশ্চেন থাকলে অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায়, ভয়ের কোনো কিছুই নেই। PQR এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ওকে, PR এর মান বের করতে বলছে। হোয়ার ইজ PR? আচ্ছা, PR এর মান তো দেওয়াই আছে, তার মানে আমাদের এখান থেকে PQ এর মান বের করতে বলছে। হ্যাঁ, PQ এর মান বের করতে বলছে। PQ এর মান কিভাবে বের করব আমরা? চিন্তা করে দেখো, খুব সহজে আমরা বের করতে পারি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, তার মানে এই যে PR এর মান, এটা কিন্তু ভূমি, এটা ভূমি, এটা লম্ব, আর এটা তো অতিভুজ, কোনো পরিবর্তন নাই। সো যদি আমি এখানে যেহেতু ভূমি মানটা পাইছি, সেহেতু আমি এখানে কাজ করতে পারবো ভূমি এবং অতিভুজের মধ্যে। ভূমি এবং অতিভুজের মধ্যে কার সূত্র পড়বে? cos। সো আমি এখানে ফেলতেই পারবো cos θ মানে 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে 6 বাই PQ, তাই না? cos 30 ডিগ্রি মান √3/2, 6 বাই PQ। তাহলে এখানে একটা কাজ করে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে √3PQ সমান 6 দুগুণা 12। সো PQ ইকুয়াল টু 12 বাই √3। 12 দ্বারা √3 কে ভাগ করলে যেটা আমাদের অপশনে অবশ্যই সেটা থাকবেই, 12 বাই √3, 4√3। হ্যাঁ, আমাদের বিনা অপশনে সেটা ম্যাচ করছে, অ্যান্সারটা হলো 4√3। তার মানে অতিভুজের মানটা আমরা কত বের করলাম? PQ এর মানটা 4√3। এরকম করে সবগুলো আশা করি বের করতে হবে। এটা জেনারেল কাজ, এই জন্য বলছিলাম জেনারেল ম্যাথের সাথে অনেকটা কানেকশন আছে এখানে। তারপর এই টাইপের অবজেক্টগুলো আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। এগুলো ক্যালকুলেটর করা যায়, মুখে মুখে করা যায়। সেটা হলো sec স্কয়ার পাই বাই 3 প্লাস sin স্কয়ার পাই বাই 4 এর মান কত? sec স্কয়ার পাই বাই 3 প্লাস sin স্কয়ার পাই বাই 4 এর মান কত? পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। sec 60 এর মান কত? জাস্ট 2, কারণ cos 60 এর মান হাফ, sec 60 তার উল্টা, তার মানে জাস্ট 2 স্কয়ার, আর এটা মান 1/√2 স্কয়ার। এখানে যা আসবে তাই आंसर। এরপর একটা অবজেক্ট দেখব, একটি চাকার ব্যাস দেওয়া আছে
3.1416 মিটার, তো পায়ের মান। আচ্ছা যাই হোক আর কি, হলে চাকার পরিধি কত, চাকার ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা কি করব, ব্যাসার্ধের মানটা বের করে নিব, তারপরে আমরা পরিধি সূত্র 2 পাই আর সেখানে ফেলে দিলে হয়ে গেল। অনেকেই কনফিউজড হয়ে যাবে এই অবজেক্টটা দেখে যে এখানে পায়ের মান দেওয়া আছে, একটা মান, এখন মানটা যদি হঠাৎ করে সামহাও মিলে যায় সেটা আমাদের কোনো দোষ নাই এখানে। অর্থাৎ ব্যাস বলতে তো বুঝো ডির মান দেওয়া আছে 3.1416। আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো ব্যাসের অর্ধেক, তার মানে 3.1416/2। দেন পরিধি সূত্রটা যদি আমি ব্যবহার করি, পরিধি সূত্র 2πr, সো 2 ইনটু পাই, পাইয়ের মান আমি এখানে লিখবো 3.1416 ইনটু এই যে এটা 3.1416/2। এখানে ক্যালকুলেশন করলে যা হবে তাই आंसर। ওকে, এটা তো পারা যাবে, sin স্কয়ার মাইনাস থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, sin স্কয়ার মাইনাস থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, এটা আমাদের কোশ্চেন। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই sin স্কয়ার মাইনাস থিটাকে আমি sin থিটা লিখে হোল স্কয়ার করে লিখতে পারি না, আসলে এটা এভাবে না, আসলে এটা হলো এইভাবে sin অফ মাইনাস থিটা হোল স্কয়ার এভাবে লিখতে পারি, নাকি পারি না, একই তো কথা, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা যা sin থিটা হোল স্কয়ার তাই, আর তাছাড়া মাইনাস তো ভিতরে রাখলাম, তাহলে এখানে আমি পাচ্ছিলাম cos স্কয়ার থিটা। এখানে খেয়াল করে দেখো যে sin মাইনাস থিটা মানে কি, এটা কার ঘরে আছে, cos এবং sec এর ঘরে ঢুকতেছে, তার মানে sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, তাহলে পাইলাম ভেতরে মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে ঘুরে ফিরে আমরা কি পাইলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1। এইজন্য বললাম এই টাইপের অবজেক্টগুলো অনেকে কনফিউজড হয়ে -1 অপশনে দেখায়, কারণ তারা আবার চালাকি করে অপশনের মধ্যে -1 দেয়া রাখে, শূন্য দেয়া রাখে, মানে খুব কাছাকাছি মান হতে পারে সেগুলো অপশনে দেয়া রাখে, এইজন্য বলা বেশি কনফিউজড হয়ে যায়। কনফিউশনে কিছু নাই, তুমি তোমার যুক্তিতে কাজ করবে, তোমার মধ্যে যেটা আসবে অ্যান্সার সেটাই কারেক্ট, কোনো সমস্যা নাই, বাদ বাকি সবারটা ভুল, বাট তোমারটা কারেক্ট হবে যদি তুমি যুক্তিটাকে প্রপারলি ইউজ করতে পারো। এরপর একটা অবজেক্ট আমি দেখাবো, 2π/11 ইকুয়াল টু, যেটা করছে সেটা হলো যে এটা ইকুয়াল টু কত ডিগ্রি বের করতে বলছে, কারণ এটা রেডিয়ানের মান তো ডিগ্রি মানটা বের করতে বলছে। এই ফ্যাক্টরটা খুব সহজে করা যায়, আমি তোমাকে বাটনগুলো বলে দিব, তুমি খুব সহজে চালাকি করে কিভাবে করে করতে পারবা। 2π/11 এটাকে তুমি যে কাজটা করতে পারো, আমি একটা সহজ একটা উপায় শিখিয়ে দিই, এই 2π/11 এর সাথে তুমি 180/π কে গুণ করবা, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হবে, অর্থাৎ 2π/11 এই মানটাকে 180/π এ গুণ করবা, তাহলে এই মানটা ডিগ্রিতে কনভার্ট হবে, ঠিক আছে। সো আমি এই ক্যালকুলেটর একটু দেখাচ্ছি, 2π/11 ইনটু 180/π 360/11 মতো আসে, 360/11। এখন এই মানটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করবা কিভাবে, এইটার জন্য তোমার ক্যালকুলেটরে একটা বাটন আছে 360/11, তোমরা দেখবা যে 8 বাটনের উপরে, আচ্ছা ইএনজি বাটনের উপরে একটা বাটন আছে, ইএনজি এই বাটনটার উপরে একটা বাটন আছে, অর্থাৎ রুট বাটনের নিচে একটা বাটন আছে, এই ফলাফলটা ক্যালকুলেটরে লিখবা, অর্থাৎ তুমি 360/60 ক্যালকুলেটরে লিখবা, 300 দেখতে পাই এখানে, তোমরা দেখতে পারো না ক্যালকুলেটর ডার্ক একটা প্লেস, 360/60 ক্যালকুলেটর লেখার পরে এই বাটনে টিপ দিবা, অর্থাৎ HYP হাইফ বাটনটার পাশে টিপ দিলে দেখবা সরাসরি তুমি একটা মান পাচ্ছ, 32 ডিগ্রি 43 মিনিট 38.18 সেকেন্ড, এই মানটা তুমি সরাসরি তোমার অপশনের মধ্যে পেয়ে যাবা, এটাই হলো তোমার এক্সাক্ট অ্যান্সার। তোমার কার পুরো অঙ্ক সলভ করতে হচ্ছে না, তুমি খুব সহজেই এটাকে সলভ করতে পারবা, 38.18 সেকেন্ড, এটা আমাদের মেন অ্যান্সার। বুঝতে পারছো, এরকম যে কোনো মানকে থাকলে, এরকম রেডিয়ানের মান থাকলে সেটাকে ডিগ্রি বানাইতে বললে 180 দ্বারা পাই করে ক্যালকুলেটরে কাজ করে ফেলবে, ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। এটা আমি জায়গার মধ্যে দেখাইছিলাম যে sin 3a ইকুয়াল টু cos 3a হলে এর মান কত, এটা আমাকে দেখাইতে হবে না। তারপর 2 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, যে কোনো রেডিয়ানকে ডিগ্রিকে রেডিয়ান বানাইতে পারোই, ডিগ্রি থাকলে জাস্ট খালি π/180 দ্বারা গুণ করে দেবা, সেটা এখন রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে, সো π/90 আসবে। এরপর একটা অবজেক্ট আমরা দেখবো, এটা জ্যামিতির মতো অনেকটা,
বলতে পারবো মনে হয় জ্যামিতি এবং ত্রিকোণমিতির মিক্স পেতে পারি হয়তো এখানে, দেখা যাক কি হয়। ত্রিভুজ ABC এর AB ইকুয়াল টু AC, সো ABC একটা ত্রিভুজ যেখানে AB ইকুয়াল টু AC, ওকে। এবং এদের মান 5 সেন্টিমিটার করে, তার মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটারই হবে। গেল। AD লম্ব BC, এখান থেকে এক্স্যাক্টলি লম্ব আঁকা হয়েছে BC এর উপরে, যেটা AD লম্ব। আর কি বলতে পারি, BC এর মান 6, তার মানে এই টোটালটার মান 6 সেন্টিমিটার। আর লম্ব করলে কিন্তু এটা কাছে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। যদি এটা সমদ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে 6 কে অর্ধেক করলে আমরা কত কত পাবো, 3 3 করে পাবো। তার মানে এটা এবং এটা সমান হবে, সো এটা 3 এটা 3। সেন্টিমিটার লিখলাম। তাহলে আমরা কিন্তু পিথাগোরাস উপপাদ্য ফেলার মাধ্যমে খুব সহজেই AD অর্থাৎ লম্বের মানটা বের করতে পারবো। সেটা কত আবার 4, মানে তুমি বের করে নিবা √5 স্কয়ার - 3 স্কয়ার কাজ করলে তুমি 4 পেয়ে যাবে। তাহলে আমাদের লাগবেটা কি আসলে, আমাদের এখানে লাগবে এটা হলো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, টোটাল ABC এর এরিয়া বের করতে বলছে। ত্রিভুজ ABC এর এরিয়া যদি আমি বের করি, হাফ ইনটু ভূমি ইনটু ক্ষেত্রফল, ভূমি কোনটা BC, আচ্ছা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সো ভূমি ইনটু ক্ষেত্রফল তো বের করবই, উচ্চতা আমাদের কত AD, সো হাফ ইনটু BC এর মান কত 6, AD এর মান কত 4, সো 2 সেটা কোনো 12 অ্যান্সার আসবে। হ্যাঁ 12 সেন্টিমিটার আমাদের অ্যান্সারটা, 12 সেন্টিমিটার স্কয়ার অ্যান্সার আসবে। এখান থেকে একটা অবজেক্টিভ তারা করছে, আরেকটা অবজেক্টিভ, সেটা হচ্ছে AD এবং AB, AB এবং AD এর মধ্যবর্তী কোণ থিটা হবে। AB এবং AD এর মধ্যবর্তী কোণ কোনটা, এইটা না এটা না এটা, অনেকে চিন্তায় পড়ে যায় যে AB এবং AD এর মধ্যবর্তী কোণ কোনটা। AB এবং AD এর মধ্যবর্তী কোণ নির্ভর করে এই দুইটা রেখা পরস্পর ছেদ করছে কোন বিন্দুতে, সেই বিন্দুতে হবে তাদের মধ্যবর্তী কোণ। আবার বলতেছি AB এবং AD এর মধ্যবর্তী কোণ বলতে বোঝায় তারা পরস্পর ছেদ করছে কোন বিন্দুতে, সেই বিন্দুটা তাদের মধ্যবর্তী কোণ। তাহলে AB এবং AD কি পরস্পর B বিন্দুতে ছেদ করছে, না D বিন্দুতে ছেদ করছে, না A বিন্দুতে ছেদ করছে, A বিন্দুতে ছেদ করছে। তার মানে এই কোণটাকে কিন্তু আমরা থিটা বলবো, AB এবং AD এর ছেদ বিন্দুকে আমরা তাদের উৎপন্ন কোণ থিটা বলবো। আচ্ছা, এখন এখান থেকে তাদের কোশ্চেন tan থিটা ইকুয়াল টু কত। সো tan থিটা যদি হিসাব করি, তার মানে এটা আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি, এটা তো ত্রিভুজ ঠিকই আছে, লম্ব বাই ভূমি, তার মানে অ্যান্সারটা কত আসবে 3/4, তার মানে BD বাই AD তার মানে 3/4, তার মানে অ্যান্সারটা কত আসবে 3/4। হ্যাঁ অপশন A নাম্বারটার সাথে ম্যাচ করছে। তারপরে যেখানে একটা কোশ্চেন করছে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, সেম কাজটা করবা। 1 রেডিয়ান মানে কি 180/পাই, এই 180/পাই কে তুমি ক্যালকুলেটরে লিখে ওই ENG বাটনের উপরে বাটনটাতে প্রেস করবা, তাহলে তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে এবং সেই অ্যান্সারটা তোমার অপশনগুলোর সাথে ম্যাচ করবে। অলমোস্ট এখানে অ্যান্সারটা 57 ডিগ্রি 17 মিনিট 44.81 সেকেন্ড অ্যান্সারটা আসে। তারপর তোমরা করে দেখো। তারপরে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, চাপের পরিমাণ দেওয়া আছে, উৎপন্ন কোণ AC = R থিটা সূত্র ফেলে দেওয়া হয়ে যাবে। তারপরে sin 9 * 90 ডিগ্রি মাইনাস থিটার কোন চতুর্ভাগে অবস্থিত, এগুলো আশা করি তোমরা পারবে কারণ সবগুলো কমন অবজেক্টিভ করে ফেলেছি। এখানে আছে যে 9 * 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 9 * 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 4 × 90 8 × 90 9 × 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগে আছে, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরপর একটা অবজেক্টিভ, বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত দুই কোণের সমষ্টি কত রেডিয়ান, কত ডিগ্রি বলে নাই, কত রেডিয়ান। তোমরা জ্যামিতিতে একটা উপপাদ্য পড়ছিলা, উপপাদ্য নাম্বারটা এক্স্যাক্টলি 20 এর পরে উপপাদ্যটা 22 নাম্বার মেবি উপপাদ্য নাম্বারটা, নাকি 23 নাম্বার, আমার এক্স্যাক্টলি নাম্বারটা খেয়াল নাই। তো উপপাদ্যের লাইনটা আমার খেয়াল আছে। লাইনটা এরকম যে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ আমরা বলতে পারি 180 ডিগ্রি। সো এই লাইনটা আসলে ঠিক ওই উপপাদ্য থেকেই কিন্তু হায়ার ম্যাথে একটু পেঁচে লাইনটা বলা হয়েছে। সেটা হলো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত দুই কোণের সমষ্টি কত রেডিয়ান। রেডিয়ান মানে কি, ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে কল্পনা করতে হবে এখন এসে, এছাড়া কোনো বিষয় না। অর্থাৎ এটা একটু উপপাদ্য তোমাদের পড়ানো হয়েছিল, আমি এটা চিত্রটা এঁকে দেখাচ্ছি।
আচ্ছা হইল এ বি সি ডি ও। সোজা কথায় বলতে গেলে এই কোণ এবং এই কোণ যোগ করলে 180, অথবা এই কোণ এবং এই কোণ যোগ করলে 180, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এর বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি এর সমান, বা দুই সমকোণ এর সমান, অথবা এক সরল কোণের সমান। যাই হোক, কিন্তু আমাদের কোশ্চেন হলো কত রেডিয়ান। আমরা জানি যে 180 ডিগ্রি মানে কিন্তু পাই, তার মানে এখানে অপশন দেওয়া আছে π/2, পাই, 3π/2, 2π। অ্যান্সারটা কত আসবে? জাস্ট পাই, কারণ আমরা জানি যে যেহেতু 180 ডিগ্রি তার মানে জাস্ট পাই আসবে, আর 180 মানে তো রেডিয়ানের ভাষায় পাই। সো আশা করি এই অবজেক্টগুলো আমরা বুঝতে পারছি। এরপর আরেকটা অবজেক্ট একটু ট্রাই করবো, এটাও জ্যামের থেকে একটু পেঁচায় দেওয়া বানানো। এই একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, সমান দূরত্বে রাখা হয়েছে স্পর্শকটাকে, আর এখান থেকে লম্ব আছে, এখান থেকে লম্ব আছে, বাঁকা হয়ে গেল। আচ্ছা বুঝে নিয়মটা ঠিক আছে। এরপরে এই কোণটা, এটা পি, এটা এ, বি, এটা ও। এই কোণটা π/3 দেওয়া আছে। কোশ্চেনটা লাগে এই কোণটা কত, এই ও কোণটা কত, অর্থাৎ এ ও বি যে কোণটা, এই কোণটা কত। আবার যদি তোমাকে এখান থেকে যে এই পাশের কোণটার কথা বলতো, তাও কিন্তু তুমি বের করতে পারতা, যেটাকে আমরা আসলে প্রবৃদ্ধ কোণ বলি। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো এই 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 কোণটা আমরা কিভাবে বের করবো, একটু টেকনিক্যাল একটা উপায় শিখিয়ে দিই। এইটা অ্যাকচুয়ালি তোমরা একটা এক্সট্রাতে করছিলা, এক্সট্রা তোমরা মনে হয় তোমাদের এখনো করানো হয় নাই। এক্সট্রা এরকম ছিল, এটা যে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো, যে স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ এর পরিমাণ 60 ডিগ্রি। এটা আসলে একটা সম্পাদের এক্সট্রা ছিল, সেটাই আমাদের এখানে একটা অবজেক্টিভ আছে। সো এই পি একটা বিন্দু, বহিস্থ একটা বিন্দু, এখান থেকে আমি দুইটা স্পর্শক আঁকলাম, একটা পি এ অ্যান্ড পিবি, এবং স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী তারা পরস্পর যেখানে ছেদ করছে, মানে বহিস্থ বিন্দুটাতে উৎপন্ন কোণ এর পরিমাণ 60 ডিগ্রি, এবং এটা 60 ডিগ্রি আছে। কোশ্চেন হলো যে এই উৎপন্ন কোণটা কত ডিগ্রি। আরো কয়েকটা যুক্তি দেখাবো। ফার্স্ট যুক্তিটা হলো, যেহেতু এটা লম্ব, এই ওবিটা লম্ব অথবা ও এটা লম্ব, তার মানে এইখানে উৎপন্ন কোণ কত? π/2। এখানে তাহলে উৎপন্ন কোণটা আমরা কত বলতে পারবো? π/2। এইখানে উৎপন্ন কোণটা কত? π/2। তাহলে এটা π/2, এটা π/2, এটা π/3। যেহেতু এ ও বি পি এই টোটালটা চারটা বাহু আছে, 1 2 3 4, একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজের চারটা বাহু সমষ্টি কত? 360, তার মানে 2π। তার মানে কত? 2π। পায়ের ভাষায় যদি কাজ করি তাহলে আমি দেখতে পারবো π/2, তার মানে কত? 90 90 কত? 180 প্লাস π/3। তার মানে 180 সাথে যদি আমি 60 যোগ করি, তাহলে আমি কত হবে? 180 প্লাস 60, 180 প্লাস 60, 240, মানে 240 ডিগ্রি পাচ্ছি। যদি আমি 360 থেকে 240 কে যদি বাদ দেই, আমি পাবো সেখানে 120। তার মানে এই যে ও বিন্দুটা, এই ও বিন্দু উৎপন্ন কোণ কত? 120 ডিগ্রি। আর 120 কে যদি রেডিয়ানের ভাষায় বলি, তাহলে অ্যান্সারটা কত আসবে? 2π/3। কত আসবে? 2π/3। সো আমাদের এখানে অপশনটা হলো 2π/3, এটা কারেক্ট। সো বুঝতেই পারছো এইভাবে করে তোমাদের অবজেক্টগুলোকে সলভ করতে হবে। আরো কিছু অবজেক্ট আমরা একটু দেখবো। থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি একটা উদ্দীপকে দেওয়া আছে। থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি। এক নাম্বারটা cos থিটা মাইনাস π/6 ইকুয়াল টু √3/2 দেখতে হবে। cot থিটা প্লাস π/6 ইকুয়াল টু √3। tan থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 1। এরকম অবজেক্টগুলো একটু আগে আমি তোমাদের সলভ করাইছি। শুধু করে এখন থিটাকে আমাকে হিসাব করে নিতে হবে। থিটা 360 থেকে আমি যদি π/6 মানে 30 বাদ দিই, তাহলে cos 360 মাইনাস π/3। আচ্ছা আমি রেডিয়ানের ভাষায় কাজ করি। 360 মানে তো 2π মাইনাস π/6। এখানে অ্যান্সারটা আসলে √3/2, তার মানে অপশন 1 নাম্বারটা কারেক্ট। এগুলো কিন্তু সরাসরি ক্যালকুলেট করতে পারছি আমরা। cot থিটা প্লাস এটা মানে 1/10, যেহেতু কটের সূত্র, থিটা বলতে 360, তার মানে 2π প্লাস π/6। এখানে কাজ করলে আমি অ্যান্সার পাচ্ছি √3, সো এটাও কারেক্ট। tan
থিটা বলতে আমাদের 2 পাই, কারণ 360 বলছে, মাইনাস পাই বাই 4 লিখলাম ক্যালকুলেটরে পাই বাই 4 ইকুয়াল টু -1 কিন্তু আমাদের এখানে কি ছিল, +1 ছিল। হ্যাঁ, +1 ছিল, তাহলে কিন্তু এই অপশনটা কারেক্ট না, শুধুমাত্র 1 এবং 2 কারেক্ট। এভাবে করে তোমাকে বুঝতে হবে কোনটা কোনটা কারেক্ট। এরপর একটা অবজেক্টিভ যদি ওইটা আমি আলোচনা করছি, তারপর একটু আলোচনা করি কমন একটা অবজেক্টিভের জন্য। cos θ = b by a, cos θ = b by a, তিনটা অপশন দেওয়া আছে 1 2 3। sin θ = √a² b² by a, sin θ = √a² - b² by a। আর 2 নম্বর অপশন দেওয়া আছে cot θ = b by √a² - b², cot θ = b by √a² - b², আর cos θ - sec θ = just a² - b² by ab, cos θ - sec θ = a² - b² by ab। এই অবজেক্টিভগুলোকে তেমন কঠিন না যেরকমটা তুমি মনে করছো। আমি যে কাজটা করবো, এখান থেকে আমি পিথাগোরাসের ওই ডায়াগ্রামটাকে একটু বানিয়ে নিব, তাহলে এগুলো আমার খুব সহজে সলভ হয়ে যাবে, কোনো ঝামেলাই করবে না। বানিয়ে নেই, তাহলে থিটা দেখতে পাচ্ছি, থিটা লিখে দেই, এবিসি লিখে দিলাম। cos হলো ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি এইটা, অতিভুজ এইটা। যদি পিথাগোরাস উপপাদ্য দিয়ে ফেলি তাহলে পাবো √a² - b², এই মানটা কত, √a² - b² আসবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে দেখবো সাইন কি যুক্তি মানে কিনা। সাইন হলো লম্ব বাই অতিভুজ, এটা বা এটা, হ্যাঁ পারফেক্ট। কট হলো ট্যানের উল্টা, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, হ্যাঁ এটা মানে, এটা পারফেক্ট। এবার আমরা দেখবো cos - sec, cos যদি b বাই a হয়, আমি দেখাচ্ছি cos θ - sec θ, cos যদি b বাই a হয়, sec কি হবে, a বাই b, কারণ cos এর উল্টা আবার sec। এখন তুমি যখন এখানে লসাগু করবে ab, তখন এখানে আমরা কি পাবো, b² - a², বাট আমাদের অপশনে কি ছিল, a² - b², অপশনটা কিন্তু ম্যাচ করতেছে না, কপাল খারাপ, ম্যাচ করে ম্যাচ করতেছে না, প্রায় কাছাকাছি গেছিল, চিহ্নটা উল্টা থাকলে আমি ম্যাচ করতে পারতাম। যাই হোক, তাহলে আমাদের অপশন শুধুমাত্র 1 এবং 2 কারেক্ট, নট 3। এরপর একটা অবজেক্টিভ আমরা যদি দেখবো যে এটাকে তোমরা কিভাবে সলভ করতে পারো, আমি এটা দেখাচ্ছি। পুরোটা অঙ্ক না করলেও তুমি সরাসরি ক্যালকুলেটরে অথবা তুমি তোমার বেসিকটাকে খাটিয়েও খুব জলদি এটাকে সলভ করতে পারবে। অনেকে মনে করে এগুলো মনে হয় অনেক বড় বড় অবজেক্টিভ, আসলে তোমার চিন্তাটা অনেক বড় বড়, এর জন্য তুমি সহজে সলভ করতে পারো না। 12 sin square theta minus 14 sin theta plus 4 minus 14 sin theta plus 4 equal to 0, রেঞ্জ দেওয়া আছে 0 theta pi by 2। এটাই তো চারটা অপশন, 0 30 45 60, 0 30 45 60। আমরা দেখবো এখান থেকে আসলে কোন অপশনটাকে আমরা কারেক্ট বলতে পারি। পুরো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যেখানে সাইন আছে সেখানে খালি এই চারটা অ্যাঙ্গেলের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে বসায় দেখো এই পাশে শূন্য হয় কিনা, যদি হয় তোমার অঙ্ক হয়ে গেল। আমি একটু ট্রাই করবো। সাপোজ আমি 30কে বসাচ্ছি, তার মানে আমি লিখতে পারি 12 sin 30 স্কোয়ার মাইনাস 14 sin 30 প্লাস 4। না, শূন্য পাচ্ছি না। 30 তো আমি এখন ক্যালকুলেটরে, আচ্ছা 30 যদি তুমি যদি ক্যালকুলেটরে লেখো রেডিয়ানে থাকা অবস্থায়, তখন তুমি কিন্তু অ্যান্সার পাবা না। তার মানে রেডিয়ানে থাকা অবস্থায় তোমাকে রেডিয়ানের মতো করেই কাজ করতে হবে, 30 না লেখা π/6 ক্যালকুলেটর লিখতে হবে। আর যদি ডিগ্রিতে চলে যাও তখন আমরা লিখতে পারবো। আমি একটু কারেকশন করে নেই, π/6। হ্যাঁ 0 পাচ্ছি, কি ব্যাপার, একটা অপশন এখানে ট্রাই করলাম তাই মিলাই গেল হঠাৎ করে 30। হ্যাঁ 30 হয়ে গেছে। আমি ভাবি নাই যে, আমি ভাবছিলাম চারটা অপশনটা আমাকে ট্রাই করতে হবে, বাট তুমি 45 ট্রাই করো মিলবে না, 60 ট্রাই করো হবে না, 0 ট্রাই করো হবে না, এক্স্যাক্টলি 30 মানে π/6 আমাদের অ্যান্সারটা কারেক্ট দিতে পারছে, এটা কারেক্ট। এরপরে একটা অবজেক্টিভ আমরা দেখবো, এই অবজেক্টিভগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, এগুলা দিলে স্টুডেন্টরা বেশিরভাগ সময় ভয় পেয়ে যায়। ভয়ের কোনো কিছু নাই, ঠান্ডা মাথায় চিন্তা করলেই সব ক্লিয়ার।
দুইটা কোশ্চেন করছে এখান থেকে। এক নম্বর কোশ্চেনটা tan c = 2 হলে BC এর মান কত? মানে BC এর মান নিচের কোনটা? দুই নম্বর কোশ্চেনটা কোন ABE 115 ডিগ্রি হলে কোন ACD কত? ওকে, সো আমরা দেখবো এখান থেকে আমরা কিভাবে করে কি সলভ করতে পারি। ভয়ের কোনো কিছু নাই, খুবই সোজা ব্যাপার। প্রথমে আমি তোমাকে যেটা বলে রাখবো, প্রকেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, যেখানে বিসিটাকে কিন্তু বৃত্তের ব্যাস আমরা বলবো, কারণ এটা একটা বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা। আর আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তোমরা জানো একটা ওয়ার্ড পড়ে আসছো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সেহেতু হিসাব করতে গেলে এখানে কিন্তু এই এ যে কোণটা, যদি আমি এটাকে অর্ধবৃত্ত কল্পনা করি উপরের পার্টটাকে, তাহলে এই কোণটাকে তো অবশ্যই 90 ডিগ্রি, কোনো সন্দেহ হয়। ইভেন বি কোণটা এটাও কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা কিন্তু এই পাশের অর্ধবৃত্তস্থ কোণ। সোজা কথায় অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সেটা যেভাবেই হোক না কেন। অর্থাৎ যদি এরকমও হয়, এই যে এখানে কোণটা উৎপন্ন করছে, তাও এটা 90 ডিগ্রি, কোনো সন্দেহ হয়। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি, সেটা যে বিদ্যুৎ কোণটা উৎপন্ন করুক না কেন। যাই হোক, তাহলে এটা আমাদের ক্লিয়ার হইলো। তাহলে আমরা মোটামুটি অতিভুজ কোণটা তা জানতে পারলাম। অতিভুজ আমাদের এখানে বিসি, যেভাবে হিসাব করি না কেন, এই পার্ট আর এই পার্ট। কিন্তু tan c বলতে আসলে আমাকে মূলত সি কোণটাকে মিন করতেছে, তাহলে বিসির মান বের করতে বলছে। তাহলে মনে হয় আমাদের এই পার্ট অথবা এই পার্ট যে কোনো একটা পার্ট কেনে কাজ করলেই আমাদের হয়ে যাবে। এরকমটা না যে এবিসি বা বিসিডি এর মধ্যে কনফিউশনের কোনো ব্যাপার আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি এবিসির মধ্যে কাজ করার চেষ্টা করব। tan c, যদি এই জিনিসটাকে, এই যে পুরো দেখতে পাচ্ছেন ত্রিভুজটাকে, এই ত্রিভুজটাকে আমি একটু বাহিরে তৈরি করে নিব, কারণ এটা একটা সমগ্র ত্রিভুজ, যেভাবে আছে সেভাবে তৈরি করে নিব। বিসিটা আমাদের ত্রিভুজ, আমি লিখলাম বিসি ত্রিভুজ, তাহলে এটা এ, অথবা যদি তুমি এখানে বি বসাও তাহলে চিত্রের সাথে তুমি দেখতেও সুন্দর পাবে। এই যে এসি ছোট, বিসিটা সব থেকে বড়, আর এ বিটা মিডিয়াম। ওকে, আমি একটা চিত্র তৈরি করলাম আলাদাভাবে। তাহলে tan c, এটা আমরা বোঝানোর জন্য, এটা তো 90 ডিগ্রি, মানে যে এই কোণটা 90 ডিগ্রি। tan c বলতে আমরা কি বুঝি একটু দেখি লাইনটা। tan c = 2, নিচে একটা 1 কল্পনা করলে সমস্যা? কোনো সমস্যা নেই। তার মানে এটা তো আমাদের c কোণ, ঠিক আছে। তাহলে 2/1 আমরা এভাবে লিখতেই পারি না? 2/1, কারণ এই 2/1 মানে সেই 2, আর tan c মানে 2, কোনো সন্দেহ নাই। এখন এখান থেকে পিথাগোরাস উপপাদ্য ফেলে আমরা এটা বের করতে পারবো না? √2² + 1², তার মানে কত আসবে? √5। তার মানে আমি এখান থেকে BC এর মান জানতে পারলাম √5। ওকে, তাহলে BC এর মান বের করতে বলছিল, BC এর মান তো বের হয়ে গেছে, √5। অপশন ম্যাচ করছে, হ্যাঁ, অপশন এ নাম্বারটা কারেক্ট, BC এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি সহজ একটা সাজেশন দিব যে তোমার কাছে যদি এরকম বড় কাহিনী কোনো কিছু দেখে প্যাচ লেগে যায়, জাস্ট তোমার যেটুকু দরকার তুমি ওই অংশটাকে তোমার আলাদা করে তৈরি করে নাও, দেন তুমি তোমার যুক্তিতে কাজ করো, তোমার অঙ্কটা কারেক্ট হবেই হবে, কোনো সন্দেহ নেই। এবার আমি আসবো আমরা নেক্সট কোশ্চেনটাতে। ABE = 115 ডিগ্রি হলে ACD এর মান কত? ACD এর মানটা কত? ABE বলতে কিন্তু আমরা আসলে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, ABE বলতে আসলে আমরা এইটুক কোণকে বুঝতেছি, শুধুমাত্র এই কোণটা 115 ডিগ্রি। হইল, লাগবে কাকে? ACD, এই কোণটাকে লাগবে। একটা প্ল্যানিং বলি, এই যদি আমি EBD এর কথা বলি, এটাকে সরলরেখা না? EBD, বি বিন্দুতে জানতো, এটা ট্রিক্সটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু একটা সরলরেখা, তার মানে এই বিন্দুতে উৎপন্ন টোটাল কোণ কত? 180। তার মানে 180 থেকে যদি আমি 115 বাদ দেই, কত পাবো? 180 - 115, অলমোস্ট 65 ডিগ্রি পাচ্ছি। তার মানে এই বাকি যে কোণটা, এই দেখো যে অঙ্কটা মার্ক করলাম এখন, সেই এই পাশে যে কোণটা একটু মুছে দেখাচ্ছি, তার মানে এই বাকি কোণটা কত? 65 ডিগ্রি। এখন যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা, তার মানে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটু আগে একটা লাইন বললাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা যদি 65 হয়, এইটা কিন্তু 180 থেকে বাদ দিলে আমরা বের করতে পারবো, কারণ এই দেখো এই 90 আর 90 যোগ করলে 180, আর এইটা এবং এটা যোগ করলে 180, টোটাল হিসাব করলে 360, পারফেক্ট, যুক্তি মিলবে। তার মানে 180 থেকে 65 বাদ দিলে দেখা যায় কত আসে?
180 মাইনাস 65, এখানে কাজ করলে 115। হ্যাঁ রে কি কাহিনী, তার মানে এইটা 115 ডিগ্রি, বুঝতে পারছো? মানে শুধু শুধু প্যাচটা দিছে, অনেকেই কনফিউশন হয়ে যাবে যে এই কোন 115 এই কোন 115 হবে না। 115 আপনার মধ্যে অপশনে আছে, অপশন নাম্বার কোনটা কারেক্ট, সি নাম্বারটা কারেক্ট। অনেকেই কনফিউজ হয়ে এটা করবে না, কিন্তু তোমাকে করে দেখতে হবে, তোমাকে করে দেখতে হবে যে আমার যুক্তিতে কোনটা আসে। অপশনে যাই দেওয়া হবে, অপশন তোমাকে অনেক কনফিউজ করার জন্য অনেক রকম অ্যান্সার দেওয়ার অপশনই দেওয়া থাকবে, সেগুলোতে ফাঁদে পা দেওয়া যাবে না, যুক্তি দেওয়া হবে তাই অ্যান্সার হবে। সো এটা 65 বের করলাম 90 থেকে বাদ দেওয়ার মাধ্যমে, আর এটা যোগ করলে 180 হবে, কারণ বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো প্ল্যানিং অনুসারে কাজ করলাম, আমার অবজেক্টিভ এটা সলভ করা হয়ে গেল। এই তো মোটামুটি অনেকগুলো অবজেক্টিভ সলভ করলাম, অনেক কিছু দেখালাম। আশা করি যদি এগুলো ভালো করে বুঝতে পারো তাহলে পারা যাবে। মোটামুটি ঘুরে ফিরে এখন এই ট্রিগোনোমেট্রি থেকে এই টাইপের অবজেক্টগুলো আসে। তারপরে তোমাকে আসলে কোশ্চেনটা দেখে একটু আইডিয়া আনতে হবে। কমনভাবে এগুলো একটু কমন, একটু ডিফিকাল্ট টাইপের বা একটু ক্রিটিক্যাল অবজেক্টিভগুলো, বা কিছু সিম্পল অবজেক্ট ছিল মাঝখানে, কিছু বেসিকটা দেখাইলাম। তবে টার্গেট রাখতে হবে যে আমি কম সময়ের মধ্যে বেশি অবজেক্টিভ সলভ করবো। এরকমটা না যে আমাকে সবগুলো অবজেক্টিভ করে বের করতে হবে। তোমার টার্গেট থাকবে তুমি যেগুলো করতে পারছো সেগুলো সহজে করে ফেলবা, আর যেগুলো ক্যালকুলেটর করতে পারছো সেগুলো ক্যালকুলেটর করে ফেলবা। যেভাবে হোক না কেন তোমাকে টাইমটা সেভ করতে হবে, কারণ কিছু অবজেক্টিভ করার জন্য তোমাকে কিন্তু ভালো টাইম লেগে যাবে। দেখা যাবে কি তখন সেগুলো তুমি ক্যালকুলেটরে বলো কিংবা ব্রেন দিয়েও বলো, তোমার 1 মিনিট বা 2 মিনিটে সলভ হবে না, সেগুলো 3 মিনিট আপ সময় লেগে যাবে। তখন কিন্তু বিপদ, 25 মিনিটের বেশি তুমি টাইম পাচ্ছ না অবজেক্টিভে। সো এই বিষয়টা মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো আমি আদার্স কোনো সাবজেক্টের অবজেক্টিভে আসবো। সো বাই।